এগুলো মানুষ কি কাজে ব্যবহার করতো? তার গলা শুকিয়ে গেল। মিরান কিছু বলল না। আরেকটা টেবিলের দিকে এগিয়ে যেতে দেখা গেল আরো গোছানো এক জগৎ, কাগজে ভরা হিসাব, কোনোটা অদ্ভুত চিহ্ন, কোনোটা অজানা ভাষা। পাশে কয়েকটা কাচের পাত্রে ধীরে ধীরে ফুটছে কিছু তরল। একটা পাত্রে হালকা সবুজ তরল থেকে ধোঁয়া উঠছে, তার ভেতরে মেশানো হয়েছে গাঢ় নীল রঙের আরেকটি দ্রবণ। মিরান নিচু হয়ে তাকালো। এটা সম্ভবত কপার সালফেট আর কোনো ভেষজ নির্যাসের মিশ্রণ। মেহরুন্নেসা তাকিয়ে রইল। দেখেছো? মিরান দেখালো মেশানোর পর রং বদলে যাচ্ছে আর তাপ তৈরি হচ্ছে। আরেক পাশে একটা কাচের নলের ভেতরে দিয়ে ধীরে ধীরে পড়ছে স্বচ্ছ তরল, নিচে থাকা লালচে দ্রবণে। এটা অ্যাসিড ক্ষার, অ্যাসিড বেস বিক্রিয়া। বলল মিরান। সম্ভবত নাইট্রিক অ্যাসিড আর কোনো ক্ষারীয় পদার্থ। নিচের পাত্রে তখন বুদবুদ উঠছে, একটা নতুন বর্ণ তৈরি হচ্ছে কমলা রঙের। মেহরুন্নেসার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। আরেকটা টেবিলে কিছু শুকনো ভেষজ গুঁড়া করা, তার সাথে মেশানো হচ্ছে হলুদাভ এক তরল। এটা সালফার জাতীয় কিছু, বলল মিরান। শরীরের ভেতর উত্তাপ বাড়াতে ব্যবহার হতে পারে। পাশে একটা পাত্রে ঘন কালচে তরল, তার ভেতরে ফেলা হয়েছে সাদা স্ফটিকের মতো পদার্থ। মুহূর্তেই তা গলে গিয়ে গাঢ় ধোঁয়া ছাড়তে লাগলো। এগুলো শরীরের উপর প্রয়োগ করা হতো? কাপা গলায় বলল মেহরুন্নেসা। মিরান এবার ধীরে বলল, হ্যাঁ, এবং এটার সাথে আরেকটা বিক্রিয়ায় নতুন কিছু তৈরি হতো। সে একটা কাগজ তুলে দেখালো। এখানে লেখা আছে মিশ্রণ স্বাদ, সম্ভবত কয়েকটা রাসায়নিক একসাথে মিশিয়ে শক্তি বাড়ানোর চেষ্টা। মেহরুন্নেসার গা কাঁপতে লাগলো। মানে তারা মানুষকে বদলে দিতে চেয়েছে এসব দিয়ে? মিরান তাকালো চারিপাশে। শুধু বদলানো না, নতুন কিছু বানাতে চেয়েছে। প্রাসাদের ভেতর নীরবতা আরো গভীর হয়ে উঠল। চারিপাশে ছড়িয়ে থাকা যন্ত্র, তরল আর অদ্ভুত বিক্রিয়াগুলো সব মিলিয়ে যেন এক ভয়ঙ্কর সত্যি চোখের সামনে দাঁড়িয়ে আছে। মেহরুন্নেসা ধীরে ফিসফিস করে বলল, এটা কোনো প্রাসাদ না, এটা এক বিভীষিকার জন্মস্থান। প্রাসাদের ভেতরে যত এগুচ্ছে তারা, ততই ঘন হয়ে উঠছে সেই অদ্ভুত গন্ধ। একটা বড় টেবিলের সামনে এসে থামলো মেহরুন্নেসা। সেখানে সারি সারি কাচের শিশি, কেউ ধোয়া ছাড়ছে, কেউ স্থির, কেউ আবার নিজে নিজে রং বদলাচ্ছে। সে একটার দিকে হাত বাড়াতে মিরান থামলো। ছুঁয়ো না। মেহরুন্নেসা তাকালো। মিরান একটা লম্বা সরু শিশি তুলে ধরলো, ভেতরে স্বচ্ছ তরল। এটা নাইট্রিক অ্যাসিড, চামড়া লাগলে জ্বালিয়ে দেয়, ধাতু পর্যন্ত ক্ষয় করতে পারে। মেহরুন্নেসার হাত সরে গেল তৎক্ষণাৎ। আরেকটা বোতল, হালকা হলুদাভ। এটা সালফিউরিক অ্যাসিড, মিরান ব্যাখ্যা করলো। শরীরের জল শুষে নেয়, ভেতরের গঠন নষ্ট করে দেয়। মেহরুন্নেসার গা শিউরে উঠল। এগুলো ওরা তৈরি করে? তার গলা কেঁপে উঠল। মিরান সরাসরি উত্তর দিল না। আরেকটা ছোট শিশি তুলে ধরলো, সবুজাভ রং। হাইড্রোক্লোরিক অ্যাসিড খুব শক্তিশালী না, কিন্তু অন্য কিছুর সাথে মিশালে মারাত্মক বিক্রিয়া করে। পাশে একটা ধাতব পাত্রে সাদা গুঁড়া। এটা ক্ষারীয় পদার্থ, অ্যাসিডের সাথে মিশালে তাপ বাষ্প সব তৈরি হয়। মেহরুন্নেসা ধীরে চারিপাশে তাকালো। এগুলো এরা এগুলো দিয়ে কি করতো? মিরান নিচু গলায় বলল। শরীর ভাঙতো, আবার গড়তো। একটা নীরবতা নেমে এলো। তারপর মিরান সোজা হয়ে দাঁড়ালো। চলো, অর্ষাকে খুঁজতে হবে। কয়েকটা শিশি নিয়েও নিলে একটা ছোট কালো থলিতে। কে জানে কি করবে এগুলো দিয়ে, কিন্তু মেহরুন্নেসা ভীষণ রকম আশ্চর্য হচ্ছে। এই ভেবে মিরান এত কিছু কি করে জানে। দেখে দেখে সব কিছুর নাম, কার্যকারিতা বলে দিচ্ছে। তারা ভেতরের দিকের করিডোর ধরে এগুতে লাগলো। প্রতিটা দরজা খোলা, কিন্তু কোথাও কেউ নেই। মেহরুন্নেসা চারিদিকে তাকিয়ে বলল। এরা সবাই কোথায় গেছে? মিরান পিছনে না ফিরেই বলল। কেন, শাহজাদা তোমাকে বলেনি? কোনটা? অঙ্কুর সবাইকে ধরে নিয়ে গেছে নদী অঞ্চলে। দিনেমার বিজ্ঞানীদের কাছে উপাদান বিক্রি করবে, সেগুলো তো তাদের বুঝিয়ে দিতে হবে। যারা এগুলো তৈরি করেছে তারা ছাড়া বুঝবে কে? মেহরুন্নেসা অল্প এগিয়ে এলো। হ্যাঁ, কিন্তু তাদের এখানে আনলেও তো পারতো। বিজ্ঞানীদের কেন ওখানে নিয়ে গেল? মিরান হাসলো। অঙ্কুর এত বোকা না যে ওদেরকে নিজের ডেরা চেনাবে। আর সেই ঔষধ প্রয়োগ করা বিকৃত মানুষগুলো কোথায়? তাদেরও কি নিয়ে গেছে? মিরান একটা মাটির ঘটি উল্টে পাল্টে দেখছে। না, ওদের এই মহলে রাখা হয় না। ওরা সামনের ওই সরু ভবনটায়। ওদের জন্য তোমার ছোট ননদী একাই যথেষ্ট। মেহরুন্নেসাও কিছুটা আঁচ করছিল। মনে মনে কৃতজ্ঞ হলো মেয়েটার সাহস দেখে। নিজের প্রাণের পরোয়া না করে মাঝরাতে ছুটে আসে দানবগুলোকে আটকাতে, যাতে সাধারণ মানুষের ক্ষতি না করে তারা। অবশেষে একটা ছোট্ট কক্ষের সামনে এসে থামলো তারা। দরজাটা আধা খোলা। ভেতরে ঢুকতেই মেহরুন্নেসার পা থেমে গেল। ঘরের মাঝখানে একটা একাকী কাঠের চেয়ারের হাতলার পায়ের কাছে শক্ত করে বাঁধা দড়ি, এমনভাবে জড়ানো যেন কেউ সেখানে বসে বন্দি ছিল অনেকক্ষণ। মেঝেতে দড়ির ঘষার দাগ। এখানে
কেউ ছিল? মিরান কিছু বলল না, শুধু চারিপাশে নজর বুলালো। পাশে একটা ছোট টেবিল, তার উপর মখমলের গিলাপ বেছানো, তার উপর রাখা কয়েকটা অলংকার, গলার হার, কানের দুল আর কয়েকটা আংটি। মেহেরুন্নেসা ধীরে এগিয়ে গেল, হাত বাড়িয়ে একটা আংটি তুলে নিল। পরের মুহূর্তে সে স্থির হয়ে গেল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল, এটা? তার কণ্ঠ কেঁপে উঠল। মিরান তাকালো, কি হয়েছে? মেহেরুন্নেসা আংটিটা তুলে ধরল। এই আংটি একই রকম আমার কাছেও আছে। তার হাত ধীরে নিজের আঙ্গুলের আংটির উপর গেল। একই নকশা, একই ধাতু, একই খোদাই। তার শ্বাস ভারী হয়ে এলো। আর চন্দ্রপ্রভার হাতেও আছে ঠিক এমন একটা। সেই সময় পিছন থেকে ভেসে আসলো এক দরাজ কণ্ঠের গম গম হাসি। আরে সুন্দরী, আজ নিজে এসেছে আমার ডেরায়, কি কপাল আমার। ভোরের প্রথম আলো ফুটতে প্রশিক্ষণ দুর্গের ফটকে থামলো শ্বেত অশ্ব। দ্রুত পায়ে ভেতরে ঢুকলো বায়েজিৎ, চোখে তাড়াহুড়া, মনে অজানা অস্বস্তি। সোজা চলে গেল সেই কক্ষে যেখানে থাকার কথা মেহেরুন্নেসার। দরজাটা আধা খোলা, ভেতরে ঢুকে থেমে গেল। এত খালি, পালঙ্ক অগোছালো নয়, জানালার পর্দা স্থির, কোথাও কোনো তাড়াহুড়া চিহ্ন নেই। তবুও সে নেই। ভ্রু কুচকে উঠল, দ্রুত ঘুরে বেরিয়ে এলো কক্ষ থেকে। একটার পর একটা কক্ষ, প্রশিক্ষণ প্রাঙ্গণ, অস্ত্রাগার, কোথাও নেই। দুর্গের নিস্তব্ধতা যেন হঠাৎ অস্বাভাবিক হয়ে উঠল। দাসীদের ডেকে জিজ্ঞাসা করা হলো। বেগমকে দেখেছ? সবাই মাথা নাড়ল, কেউ কিছু জানে না। রক্ষীদের জিজ্ঞাসা করা হলো। বেগম কক্ষ থেকে বের হয়েছেন? তাদের মুখেও একই উত্তর, না, কেউ দেখেনি। একটা অস্বস্তিকর শীতলতা নেমে এলো চারিপাশে। ঠিক তখনই এক রক্ষী এগিয়ে এলো, কণ্ঠে দ্বিধা। একটা বিষয়ে খেয়াল করেছি, তীক্ষ্ণ দৃষ্টি ঘুরে গেল তার দিকে। বেগমের জন্য যে ঘোড়াটা বরাদ্দ ছিল সেটা আস্তাবলে নেই। মুহূর্তেই সবকিছু যেন থেমে গেল, চোখ ঝলসে উঠল কিছু হিসাব। আর ঠিক তখনই মনে পড়ল আরেকটা খবর। গতরাতে প্রাসাদের কারাগার থেকে নিখোঁজ হয়েছে মিরান। দুটো ঘটনা যেন এক সুতোয় গেঁথে গেল। মুখের রেখা কঠিন হয়ে উঠল। আরেক মুহূর্ত দেরি না করে ফিরে গেল আস্তাবলে। সে তর্ষে চড়ে বসতে ঘোড়াটা যেন নিজেও বুঝে গেল তাড়াহুড়াটা। লাগাম টানতে ছুটে চলল সামনে, দুর্গের ফটক পেরিয়ে সোজা জঙ্গলের দিকে। পথের ধুলো উঠতে লাগলো, বাতাস কেটে এগিয়ে চলল অশ্ব। ধীরে ধীরে চোখ খুলল মেহেরুন্নেসা। প্রথমে সবকিছুই ঝাপসা, মাথাটা প্রচণ্ড ভারী হয়েছে। ধীরে ধীরে স্পষ্ট হলো চারিপাশ। সে শুয়ে আছে ঠান্ডা পাথরের মেঝেতে, কিন্তু জায়গাটা কোনো সাধারণ কক্ষ নয়। কক্ষের চারিদিকে ঝোলানো গাঢ় রঙের ভারী পর্দা, দেয়ালে খোদাই করা জটিল নকশা, যেন পুরনো রাজকীয় শিল্পের নিদর্শন। উঁচু ছাদের মাঝখানে ঝুলছে ধাতব ঝাড়বাতি, তাতে জ্বলছে ক্ষীণ আলো। আলোটা ম্লান, কিন্তু তাতে এক কক্ষটা আরও রহস্যময় হয়ে উঠেছে। এক পাশে খোদাই করা কাঠের আলমারি, অন্য পাশে সোনালি কারুকাজে মোড়া আয়না। মেঝেতে বিছানো নরম গালিচা, তার উপর ছড়িয়ে আছে কিছু ফলের খোসা, পাপড়ি। সবকিছুই রাজকীয়। হঠাৎ সে টের পেল তার হাত বাঁধা, পাও শক্ত করে বেঁধে রাখা, মুখেও কাপড় গুজে দেওয়া। সে নড়তে গেলেও পারল না। একটা চাপা গোঙানি বের হলো তার গলা থেকে। ঠিক তখনই সামনে থেকে ভেসে এলো একটা হালকা ঠান্ডা হাসি। মেহেরুন্নেসার দৃষ্টি সেদিকে গেল। কক্ষের মাঝখানে এক বিশাল রাজকীয় পালঙ্ক, গাঢ় মখমলের আস্তরণ, সোনালী কারুকাজে মোড়া কাঠের ফ্রেম। সেই পালঙ্কে হেলান দিয়ে বসে আছে অঙ্কুর। তার এক পা ভাঁজ করা, অন্য পা আলগোছে ঝুলছে। হাতে একটা ফল ধীরে ধীরে কামড় বসাচ্ছে, তাতে তার চোখ স্থির মেহেরুন্নেসার দিকে। ঠোঁটের কোণে সেই ভয়ঙ্কর শয়তানি হাসি। চিবাতে চিবাতে তাকিয়ে আছে, যেন সে কোনো মানুষ না, একটা শিকার। মেহেরুন্নেসার বুক ধক করে উঠল। সে মরিয়া হয়ে বাঁধন ছুটানোর চেষ্টা করলো, হাত নড়ছে না, পা শক্ত। তার চোখে ভয় আর রাগ একসাথে জ্বলে উঠল। সে গুঙিয়ে উঠল, মাথা ঝাঁকাতে লাগলো। অঙ্কুর থেমে দেখলো তাকে, তারপর ধীরে ধীরে ফলটা মুখে তুলে আবারও কামড় দিল। চিবোতে চিবোতে হাসলো। নিচু ধীর ঠান্ডা সেই হাসি কক্ষের ভিতর প্রতিধ্বনিত হলো, যেন এই পুরো দৃশ্যটাই তার কাছে বিনোদন ছাড়া কিছুই না। সে একটু সামনে ঝুঁকলো, চোখে সেই একই শিকারীর দৃষ্টি। অঙ্কুর ধীরে ধীরে উঠে এসে মেহেরুন্নেসার সামনে বসলো। তার চোখে সেই অদ্ভুত বিকৃত আনন্দ। মুখটা একটু ঝুঁকিয়ে এনে বলল, জানো, তোমায় প্রথম যেদিন দেখেছিলাম সেই দিন ভেবেছিলাম এত সৌন্দর্য ওসব গরিব জায়গায় থাকা ঠিক না। তার ঠোঁটে হাসি ফুটল। কি সুন্দর তোমার রক্ত জবার ন্যায় কোমল লাল টকবগে ঠোঁট জোড়া। এমন কাউকে তো নিজের কাছেই রাখা উচিত। মেহেরুন্নেসার গা গুলিয়ে উঠল। সে মুখ ঘুরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। অঙ্কুর আবারও বলল, বাইজিৎ তোমার মূল্য বুঝতে পারেনি, কিন্তু আমি বুঝেছি। সে ধীরে হাত বাড়িয়ে যেন ছুতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে থামল। এই চোখ, এই মুখ, সে ফিসফিস করে বলল, এগুলো ভয় দেখানোর জন্য না, উপভোগ করার জন্য। মেহেরুন্নেসার চোখে আগুন জ্বলে উঠল। সে বাঁধন ছুটানোর চেষ্টা করলো, শরীরটা ছটফট করে উঠল। গলায় আটকে থাকা শব্দ বের হলো গুঙিয়ে। তার চোখ রক্তবর্ণ, ঘৃণা, রাগ আর প্রতিবাদে ভরা। অঙ্কুর এক মুহূর্ত তাকিয়ে রইল সেই চোখের দিকে, তারপর হঠাৎ হো করে হেসে উঠল। এই দৃষ্টিটা, এই আগুনটাই আমার ভালো লাগে।
তার হাসি আরো জোরালো হলো। কক্ষের দেয়ালে প্রতিধ্বনি তুলতে লাগলো। মেহেরুন্নেসা বাধা অবস্থাতেও মাথা উঁচু করে তাকিয়ে রইল। তার দিকে ভয় নেই, শুধু প্রতিরোধ। মনে পড়ল গত রাতের ঘটনা। চমকা পিছন থেকে এসে দাঁড়িয়েছিল অঙ্কুর। তার প্রথম শিকার হয় মিরান। কিছুর গুঁড়ো মেহেরুন্নেসার নাকে মুখে দিয়ে মিরানকে টেনে হিঁচড়ে নিয়ে যায় বিজ্ঞানীদের কাছে। কে জানে এতক্ষণে কি হাল করেছে মেয়েটার, কিন্তু মেহেরুন্নেসা সেই যে জ্ঞান হারিয়েছে ফিরল মাত্র হুঁশে। অঙ্কুর ফের পালঙ্কে বসে ফল খেতে লাগলো। তোমার কি মনে হয় তোমার শাহজাদা আসবে তোমায় বাঁচাতে? ভুল তুমি নূর, ভুল ভুল। ও স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না। তুমি জানো আমার বোন রুবায়েতকে ভালোবাসতো, যে ওকে আমি আটকে রাখলাম। তখন তোমার রূপে পাগল হয়ে তোমায় বিয়ে করলো। কদিন পরেই ওদের ছেড়ে দিব আমি। তখন বাইজিতও তোমায় ছেড়ে দিবে, রুবায়েতকে বিয়ে করবে। মেহেরুন্নেসা হিংস্র চোখে তাকিয়ে আছে অঙ্কুরের দিকে, যেন ছাড়া পেলে খেয়ে ফেলবে। অঙ্কুর তা দেখে আবারও হেসে বলল, কি ভাবছো আমি মিথ্যা বলছি? শোনো, আমি খারাপ হতে পারি, তবে মিথ্যা বা ছলনার আশ্রয় নিই না কখনো। বলেই বেরিয়ে গেল কক্ষ থেকে। দরজাটাও বন্ধ করে দিয়ে গেল। রাত নামতেই উত্তরের প্রাসাদ যেন অন্য এক রূপ নিল। চারিপাশে অন্ধকারে ডুবে গেছে, শুধু সামনের বিশাল ভবনের প্রবেশদ্বারটা খোলা। ইচ্ছে করে খোলা রাখা হয়েছে। ভেতর থেকে মৃদু আলো বাইরে এসে পড়ছে, আর সেই আলো এই দরজাটা মনে হচ্ছে কোনো ফাঁদের মুখ। দরজার ঠিক ভেতরে রাজকীয় ভঙ্গিতে বসে আছে অঙ্কুর। উঁচু আসনে হেলান দিয়ে এক পা তুলে হাতে ধরা পানপাত্র মদ্যপান করছে বসে বসে। চোখ স্থির দরজার দিকে, মুখে সেই পরিচিত শীতল হাসি, যেন সে জানে কে আসবে, কতক্ষণ লাগবে, এমনকি কি হবে এরপরও। নিস্তব্ধতা ভেঙে দূর থেকে ভেসে এলো ঘোড়ার ক্ষিপ্র শব্দ, টপ 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 টপ। তারপর তা আরো দ্রুত, আরো কাছে। অঙ্কুরের ঠোঁটের কোণে হাসিটা আরো গাঢ় হলো। কিছুক্ষণের মধ্যেই ঝড়ের মতো এসে থামলো। শ্বেত অশ্ব ধুলো উড়ে উঠলো চারিপাশে। অশ্ব থেকে লাফিয়ে নামতে ছায়া থেকে আলোয় এগিয়ে এলো সে। চোখে আগুন, মুখে কঠিন রাগের রেখা। বায়েজিদ দরজার সামনে দাঁড়াতেই অঙ্কুর ধীরে উঠে বসলো, যেন অপেক্ষার অবসান হলো। হালকা হাততালি দিয়ে ঠান্ডা কণ্ঠে ভেসে এলো স্বাগত। অবশেষে এলে শাহাবাদের বীর শাহজাদা। তার হাসি আরো চওড়া হলো। আমি ভাবছিলাম আসতে এত দেরি হচ্ছে কেন। বাজিদার এক মুহূর্ত দাঁড়িয়ে রইল না। ঝড়ের মতো এগিয়ে গিয়ে ঝাঁপিয়ে পড়লো অঙ্কুরের উপর। প্রথম ঘুষিটা সোজা গিয়ে লাগলো মুখে। অঙ্কুর কেঁপে উঠলো, তবুও ঠোঁটের কোণের হাসিটা মিলিয়ে গেল না। বাজিদের আঘাতগুলো এলোপাতারি, থামাহীন। রাগে তার চোখ লাল হয়ে উঠেছে, গর্জে উঠল। বল, আমার মেয়ের কোথায়? বল। অঙ্কুর এবার ধাক্কা খেয়ে পেছনে পড়ে গেল, কিন্তু পরক্ষণেই হেসে উঠল হো হো করে, যেন এই আঘাতগুলো তার কাছে খেলনা। ঠোঁটের কোণ থেকে রক্ত গড়িয়ে পড়ছে, তবুও সেই শয়তানি হাসি অটুট। ধীরে ধীরে উঠে বসে মাথা কাত করে তাকালো, চোখে বিদ্রুপ। নিচু গলায় টেনে টেনে বলল, একটা শর্তে সব শেষ করে দিতে পারি আমি। বাইজিৎ থামলো না, কিন্তু মুহূর্তের জন্য হাতের গতি থেমে গেল। অঙ্কুর হেসে বলল, তোর মহল, তোর রাজ্য, তোর মা, তোর বোন সব ছেড়ে দিব। একটু থামলো সে, চোখে ভয়ঙ্কর ঝিলিক। শুধু মেহেরুন্নেসার অধিকার ছেড়ে দে। নীরবতা, তারপর আরো নিচু বিষাক্ত স্বরে, দেখবি তোর গোটা রাজ্যের মানুষ বেঁচে যাবে। কক্ষের বাতাস জমে গেল। বাইজিদের মুঠো শক্ত হয়ে উঠলো, শিরায় শিরায় রাগ ফুসছে। আর অঙ্কুর রক্তাক্ত মুখে বসে হেসেই যাচ্ছে। অঙ্কুরের মুখে সেই শয়তানি হাসি একটুও বদলালো না। যতই আঘাত পড়ুক সে শুধু হেসেই গেল। বাইজিদের চোখে তখন রাগের আগুন, কিন্তু সেই আগুনে কোনো উত্তর মিলল না। মেহেরুন্নেসার কথা উঠতে অঙ্কুর ঠোঁট চেপে চুপ করে রইল, ইচ্ছে করে একটা কথাও বলল না। আর সেই নীরবতা যেন আরো উন্মাদ করে তুলল বায়েজিদকে। আরো কয়েকটা আঘাত, তারপর হঠাৎ থেমে গেল সে, শ্বাস ভারী, চোখে হতাশা আর ক্ষোভ একসাথে। কিছুই পাওয়া গেল না, একটাও না। হতাশ রাগে কাঁপতে কাঁপতে ফিরে গেল সে। দরজা পেরিয়ে অন্ধকারে মিলিয়ে গেল তার ছায়া। প্রাসাদের ভিতরে আবারও নেমে এলো নিস্তব্ধতা। কয়েক মুহূর্ত পর অঙ্কুর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, ঠোঁটের রক্ত হাতের পিঠে মুছে ফেললো। তারপর সেই একই শীতল হাসি নিয়ে হাঁটা ধরল ভেতরের দিকে। লম্বা করিডোর পেরিয়ে পৌঁছালো সিঁড়ি ঘরে। নিচের দিকে নেমে যাওয়ার পাথরে সিঁড়ি, চারিপাশে মশালের আলো টিমটিম করছে। সেখানে এক কোণে রাখা বড় বড় কাঠের বাক্স, আর সেই বাক্সগুলোর সামনে বসে আছে চন্দ্রা। তার সামনে ছড়িয়ে আছে কাচের অসংখ্য শিশি, কেউ গাঢ়, কেউ হালকা, কেউ প্রায় স্বচ্ছ। সে এক একটা তুলে নিচ্ছে, খুব মনোযোগ দিয়ে দেখছে, তারপর বেছে বেছে আলাদা আলাদা বাক্সে রাখছে। কখনো একই রঙের গুলো একসাথে, কখনো আলাদা। তার হাতের ভঙ্গি নিখুঁত, যেন সে জানে কোনটা কোথায় যাবে। অঙ্কুর সিঁড়ির ছায়া দাঁড়িয়ে সবকিছু দেখছে, চোখে গভীর পর্যবেক্ষণ, কিন্তু মুখে কোনো শব্দ নেই। চন্দ্রপ্রভা আজ অস্বাভাবিক নীরব, তার মুখে কোনো অভিব্যক্তি নেই, কিন্তু চোখে একটা ভারী ক্লান্তি। মনে যেন কিছু জমে আছে, অস্থিরতা, দ্বিধা কিংবা অপরাধ বোধ। তার হাত চলছে, কাজ থামছে না, তবুও বোঝা যায় আজ তার মন এখানে নেই। অঙ্কুর এবার আর নিজেকে থামালো না। পেছন থেকে গিয়ে চন্দ্রার কোমর স্পর্শ করলো শক্ত করে। চন্দ্রপ্রভা রেগে এক ঝটকায় সরিয়ে দিল তার হাত। কি করছো? দূর থেকে কথা বলো। অঙ্কুর চোখে সরাসরি তাচ্ছিল্য নেই, আরো এক পা এগিয়ে এলো, ঠোঁট বাঁকিয়ে নিচু গলায় ছুড়ে দিল, কি হলো, এত সাজ সাজ ভাব কিসের? চন্দ্রা স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। অঙ্কুর হেসে উঠল,
এখানে এসে আবার রাজকন্যার ভান ধরেছিস নাকি? ভুলে যাস না আমাদের রাজ্য নেই এখন। তার কণ্ঠে তীব্র বিদ্রুপ। যার সাথে দিনরাত কাটালি তার পাশে থাকতে লজ্জা লাগেনি? আর এখন ছুতেই এমন আগুন জ্বলে উঠছে। চন্দ্রার বুক ওঠানামা করছে দ্রুত, তবুও গলা শক্ত করে বলে উঠল। মুখ সামলে কথা বলো। অঙ্কুর থামল না। ওই গরিবটার ঘরে থাকতে তো খুব অসুবিধা হয়নি, তাই না? চোখ শুরু করে তাকালো সে। নাকি নাটক করছিস এখন? চন্দ্রার চোখে আগুন জ্বলে উঠল। সে সামনে এগিয়ে এলো এক পা। চুপ করো, একটা কথাও আর বলবে না। অঙ্কুর হেসে উঠল আবার। সত্যি কথায় এত জ্বালা কেন? চন্দ্রা এবার আর নিজেকে থামালো না, কড়া গলায় বলল। তুমি খুব ভালো করেই জানো মাহবুব এর বাড়িতে 2 বছর আমি কেন কাটিয়েছিলাম। তার কণ্ঠে কোনো দ্বিধা নেই। আমি কিভাবে ছিলাম সেটা তুমি জানো ভালো করে, আর না জানলে জানার দরকারও নেই। এক মুহূর্ত থামলো, তারপর আরো কঠিন স্বরে বলল। তোমার মতো মানুষের সামনে নিজের ব্যাখ্যা দেওয়ারও প্রয়োজন নেই আমার। কক্ষটা নিস্তব্ধ হয়ে গেল। অঙ্কুরের মুখের হাসি সামান্য জমে গেল এক মুহূর্তের জন্য, তারপর আবারও সেই বাঁকা তার ছেলের রেখা ফিরে এলো ঠোঁটে। তুই যত দ্রুত বিদায় হবি আমি ততই খুশি। পরদিন হুট করে এদিনের বেলাতেই উত্তরের প্রাসাদে আগমন বায়েজিদের। অঙ্কুর তখন হল ঘরে বসে কিছু ওষুধের কার্যকারিতা দেখছে। বায়েজিদকে দেখে ঈষৎ ভ্রু কুঁচকাল। এই ছেলেটা কি পিছু ছাড়বে না? অঙ্কুর হাত থেকে সাদা মোজা জোড়া খুলে হেসে বলল। তাহলে কি সিদ্ধান্ত নিলি? কবে হচ্ছে আমার আর নূরের বিয়ে? বায়েজিদ শীতল কণ্ঠে বলল। ছেড়ে দে মেহেরুন্নেসাকে। তোর না রুবাকে বিয়ে করার কথা ছিল? ভুলে গেলি বাইজিৎ? সেদিন আমার জন্য বিয়েটা হয়নি তোদের, কিন্তু আজ তো কেউ বাধা দেওয়ার নেই। আমি নিজেই আজ তোর হাতে তুলে দিচ্ছি আমার বোনকে। তুই তোর কথা রাখ, ভুলে যা নূরকে। আমার আর নূরের বিয়ে হয়ে গেছে ভাই। এতক্ষণ ধরে অঙ্কুরের বাজে কথা শুনে আর ধৈর্যের বাদ মানল না বায়েজিদ। চটে গিয়ে দুম করে লাথি বসালো অঙ্কুরের বুক বরাবর। ছিটকে গিয়ে অঙ্কুর পড়ল কয়েক কদম দূরে, সেখানে পড়ে হো হো করে হেসে উঠল। বায়েজিদ দাঁতে দাঁত চিপে গলা টিপে ধরল অঙ্কুরের। জানোয়ার, তোর এই নোংরা মুখে আমার স্ত্রীর নাম নিয়েছিস তো? এখনই তোর ভবলীলা সাঙ্গ করবো আমি। তোকে বাঁচি রেখে ভুল করেছি। আমার স্ত্রীতে এক বিন্দু প্রাণ থাকতে তোর নামে সে কবুল পড়বে না, এই আস্থা আমার আছে তার উপর। অঙ্কুর কোনো মতে শব্দ বের করলো। অর্ষার কোমরে কাটা দাগটা কিসের? ব্যাস, বায়েজিদের হাতের বাঁধন আলগা হলো। বুকে মনে হলো ছুরি চালাচ্ছে কেউ। অনবরত রক্ত মাথায় উঠে গেল তার। তুই তুই আমার বোনকে? অঙ্কুর হো হো করে শয়তানি হাসিতে ফেটে পড়ল। তখনই পেছন থেকে শোনালো এক ক্লান্ত দরদ মাখা স্বর। বাইজিদ। পেছনে ফিরেই দেখলো রুবায়েত দাঁড়িয়ে আছে। বায়েজিদ অবাক হয়ে তাকালো একটু। অঙ্কুর হেসে পড়ল। তোর রুবা? বায়েজিদ হাত ও মুষ্টি করে ফেললো চোখ বুজে। রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না। রুবায়েত খুঁড়াতে খুঁড়াতে হেঁটে এসে পেছন থেকে জড়িয়ে ধরলো বায়েজিদকে। হাউমাউ করে কেঁদে উঠল নারীটি। আমাকে এখান থেকে নিয়ে চলো বাইজিদ, আমি আর থাকতে পারবো না এখানে। আজ এসেছো তুমি আমায় নিতে, এতদিন কেন আসোনি? আমি প্রতিটি মুহূর্ত তোমার অপেক্ষায় ছিলাম। কবে আমার শাহজাদা আসবে, আমায় নিয়ে যাবে এখান থেকে? পর্দার ওপাশ থেকে নিঃশব্দে সবটা দেখানো হলো মেহেরুন্নেসাকে। আশ্রয় এবং আশ্বাসের শেষ জায়গাটাও গেল মেহেরুন্নেসার। তার মানে অঙ্কুর ঠিকই বলেছিল। উত্তরের প্রাসাদের ভেতরের গবেষণাগারটা বহুদিন পর আবারও মানুষের গুঞ্জনে ভরে উঠল। এবার সেই গুঞ্জনে ভয় কম, আশার ছায়া বেশি। মীরা নিজেই চাইছিল ধরা পড়ুক আর তাকে গবেষণাগারে পাঠাক। সুযোগটা নিয়েছিল বহুদিন ধরে খুব নিঃশব্দে। অঙ্কুরের অনুপস্থিতি, প্রাসাদের অস্থিরতা আর পাহারার ফাঁক সব মিলিয়ে সে একে একে যোগাযোগ করেছিল সেই বন্দি বিজ্ঞানীদের সাথে। বৃদ্ধ ক্লান্ত আতঙ্কে ভাঙা মানুষগুলো প্রথমে তাকে বিশ্বাসই করেনি, কারণ এত বছর ধরে তারা শুধু দেখেছে মৃত্যু, পরীক্ষা আর পাগলামি। কেউ তাদের খোঁজই পায়নি। সাহায্য তো দূর, মুক্তি শব্দটাই যেন ভুলে গিয়েছিল সবাই। সেই সময় মিরানের উপস্থিতি তাদের বিচলিত করে। একজন বৃদ্ধ চিকিৎসাবিদ সেদিন কাঁপা কাঁপা গলায় বলেছিল, এখানে একবার ঢুকলে সে মৃত্যু ছাড়া বের হতে পারে না। মিরান তখন ধীরে টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজগুলোর দিকে তাকিয়ে এক নিঃশ্বাসে কয়েকটা জটিল সংকেত পড়ে শুনিয়েছিল। তারপর ভুলভাবে মেশানো এক তীব্র দাহকারী রস আলাদা করে দেখিয়ে বলেছিল, এটা ভেবে রাখলে বিস্ফোরণ হবে। আগে ঠান্ডা ভেষজ নির্যাস মেশাতে হবে। ঘরের সবাই থমকে গিয়েছিল। আর তখনই তারা বুঝেছিল মেয়েটা শুধু জানে না, বোঝেও। সেও নিশ্চয়ই অভিজ্ঞ কেউ। মিরান তাদের কথা দেয় খুব শীঘ্রই সে আসবে এখানে। বহুদিনের পরিশ্রমের ফলে সে এখানে এসে পৌঁছেছে। মিরানের প্রথম পরিকল্পনা ছিল ওষুধের কার্যকারিতা উল্টো করার, অর্থাৎ এই ওষুধ প্রয়োগে আর কারো ক্ষতি করতে পারবে না যারা এই ওষুধ কিনে নেয়। এত দাম দিয়ে কেনা দ্রব্য যখন কাজ না করবে তখন সেদিক থেকে বড়সড় একটা হামলার মুখে পড়বে অঙ্কুর। আর দ্বিতীয়ত, যাদের ইতিমধ্যে বিকৃত করে আটকে রাখা হয়েছে তাদের মেরে ফেলতে হবে রাসায়নিক দ্রব্য দ্বারাই।
ধীরে ধীরে গবেষণাগারে মুক্তির পথ যেন আবারও খুলতে শুরু করলো, কিন্তু এবার আর কোনো ভয়ঙ্কর ওষুধ না, বরং ধ্বংস থামানোর প্রস্তুতি নিয়ে কাজ শুরু করা হবে। এই প্রকৃতিকে এভাবে ধ্বংসের মুখে ফেলা যাবে না। একটা বড় পাথরের চুলার সামনে কয়েকজন মিলে ফুটাচ্ছিল গাঢ় কালচে এক তরল। তার ভেতরে মেশানো হচ্ছিল শুকনো নাগ দমনী ভেষজের গুঁড়া আর পাহাড়ি লবণ। মিরান বুঝিয়ে দিল, এই মিশ্রণ জ্বলনকারী রসের শক্তি নষ্ট করবে, শরীরে দিলে আর আগের মতো ক্ষয় করতে পারবে না। আরেক পাশে এক বৃদ্ধ বিজ্ঞানী কাচের সরু নলে ধীরে ধীরে ঢালছিল রূপালী রঙের তরল। তার সাথে মেশানো হচ্ছিল চূর্ণিত চুনাপাথর আর ভেষজ তেল। মিশ্রণটা ধোয়া তুলে জমাট বাঁধতে শুরু করলো। লোকটা ধীর গলায় বলল, এটা প্রতিরোধক। আগে বিষাক্ত রস শরীরে ঢুকলে এই মিশ্র তার ক্রিয়া ধীর করে দেবে। মেহরুন্নেসা থাকলে হয়তো কিছুই বুঝতো না, কিন্তু মিরান বুঝছিল প্রতিটা ধাপ। আরেক টেবিলে কয়েকজন মিলে তৈরি করছিল কালচে নীল এক ধোঁয়াময় গুঁড়া। সেটা আগুনে ফেলতে তীব্র ধোঁয়া ছড়িয়ে পড়ল। মিরান বলল, এটা তাদের থামাবে। ওই বিকৃত মানুষগুলোর ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র, এই ধোঁয়া তাদের বিভ্রান্ত করবে। ধীরে ধীরে গবেষণাগারের ভয়ঙ্কর পরিবেশ বদলাতে লাগলো। যে টেবিলে একসময় মানুষের শরীর বিকৃত করার পরিকল্পনা হতো, সেই টেবিলে এখন তৈরি হচ্ছে প্রতিষেধক। যে কাচের শিশিগুলো একসময় মৃত্যু বহন করত, এখন সেগুলোতে ভরা হচ্ছে মুক্তির সম্ভাবনা। এক বৃদ্ধ বিজ্ঞানী দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, এত বছর পর মনে হচ্ছে আমরা আবার মানুষ হলাম। মিরান চারিপাশে তাকিয়ে বুঝলো অঙ্কুর যা সৃষ্টি করেছে সেটা শেষ করার পথও জন্ম নিচ্ছে এখানেই। গবেষণাগারের ভেতর তখন টিমটিমে আগুনের আলো, কাচের শিশি, ধোঁয়া, ফুটতে থাকা তরল, সব মিলিয়ে আগের মতোই ভয়ঙ্কর এক পরিবেশ তৈরি করা হয়েছে ইচ্ছে করেই। ঠিক তখনই ভারী দরজা ঠেলে ভেতরে ঢুকলো অঙ্কুর। তার পদশব্দে মুহূর্তের জন্য থমকে গেল কয়েকজন বিজ্ঞানী, কিন্তু পরের দৃশ্যটা দেখে অঙ্কুরের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটে উঠল। কক্ষের মাঝখানে রাখা লোহার বেডে শুয়ে আছে মিরান। তার হাত দুটো বেঁধে রাখা। পাশে কয়েকজন বিজ্ঞানী ঝুঁকে আছে। কেউ কাছে সরু নল দিয়ে গাঢ় রঙের তরল মাপছে, আবার কেউ আবার তার বাহুতে কোনো রস লাগাচ্ছে। ধীরে ধীরে একপাশে রাখা ধাতব যন্ত্রে ফুটছে কালচে মিশ্রণ। আরেকজন বৃদ্ধ কাগজে কিছু হিসাব টানছে ব্যস্তভাবে। পুরো দৃশ্যটা এত বাস্তব যেন সত্যি নতুন কোনো পরীক্ষা চলছে। অঙ্কুর কিছুক্ষণ দাঁড়িয়ে সবটা দেখলো। তার চোখে সন্তুষ্টির ঝিলিক ফুটে উঠল। ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বাহ, তার ঠোঁটের কোণে শয়তানি হাসি। অবশেষে কাজে ফিরেছ তাহলে। একজন বিজ্ঞানী মাথা নিচু করে কাপা গলায় বলল, আমরা নতুন মিশ্রণ পরীক্ষা করছি। অঙ্কুর চোখ গেল মিরানের দিকে। সে নিস্তব্ধ হয়ে শুয়ে আছে, চোখ আধা বোঝা, যেন কোনো শক্তিশালী ওষুধে অচেতন। অঙ্কুর হেসে উঠল নিচু স্বরে, আমি জানতাম তুই শেষ অবধি বেঈমান বেরোবি। যেদিন প্রাসাদের ভিন্ন মহলে আমায় নূরের কাছে ঘেঁষতে দিসনি, সেই দিন টের পেয়েছি। তার চোখে তখন তৃপ্তি। একটুও বুঝতে পারল না পুরো দৃশ্যটাই সাজানো। আর যার উপর পরীক্ষা চলছে ভেবে সে হাসছে, সেই মিরানি তার পতনের পথ তৈরি করছে নিঃশব্দে। অঙ্কুরের পদশব্দ ধীরে ধীরে মিলিয়ে যেতেই গবেষণাগারের ভেতরের নিস্তব্ধতা বদলে গেল। কয়েক মুহূর্ত সবাই স্থির হয়ে রইল, যেন নিশ্চিত হতে চাইছে সে সত্যি চলে গেছে। তারপর লোহার লম্বা টেবিলে নিস্তেজ হয়ে পড়ে থাকা মিরান ধীরে ধীরে চোখ খুলল। একটানে উঠে বসলো সে। পাশে দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ বিজ্ঞানী দ্রুত দরজার দিকে তাকিয়ে ফিসফিস করলো, সাবধানে, দেওয়ালেরও কান আছে এখানে। মিরান উঠে দাঁড়ালো। তার বাহুতে লাগানো তরল কাপড়ে মুছে ফেলতে ফেলতে নিচু গলায় বলল, সময় খুব কম। চারিপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখে ভয় স্পষ্ট, কারো হাত কাঁপছে, কারো চোখে আতঙ্ক। মিরান একে একে সবার দিকে তাকাল। ওদের থামাতে হবে। নীরবতা। একজন মধ্যবয়স্ক বিজ্ঞানী ধীরে বলল, কাকে? মিরানের চোখ কঠিন হয়ে উঠল। ওই বিকৃত মানুষগুলোকে। কথাটা শুনতেই কয়েকজন অস্বস্তিতে একে অপরের দিকে তাকালো। এক বৃদ্ধ কাপা গলায় বলল, অসম্ভব। মিরান চকিতে তাকাল। কেন অসম্ভব? তোমরাই ওদের সৃষ্টি করেছো, নিশ্চয়ই ধ্বংস করার পথও জানো। লোকটা মাথা নিচু করলো। ওরা আর পুরো মানুষ নেই। ওদের শরীরে যে রস প্রয়োগ করা হয়েছে তা মাংসকে শক্ত করেছে, ব্যথা কমিয়েছে, রক্ত গরম করেছে। আরেকজন বলল, ওদের মেরে আর কি হবে? ওরা মরলে বরং অঙ্কুর খেপে যাবে আর আরো মানুষ ধরে আনবে। মাত্র কয়েকজনের ভাষাই বুঝে মিরান, বাকিরা ভিন্ন দেশের হওয়ায় তাদের ভাষা বুঝে না। যাদের ভাষা বুঝে তারা বুঝিয়ে দেয় ওই লোকগুলো কি বলছে। মিরান বলল, ওদের মেরে ফেললে অঙ্কুরের শক্তি অনেক গুণে কমে যাবে। মিরানের দৃষ্টি আরো কঠিন হলো। তাহলে এমন কিছু বানাও যা ওই রসের বিরুদ্ধে কাজ করবে, আর মরে যাবে ওরা। একজন বৃদ্ধ তৎক্ষণাৎ মাথা নাড়ল। না না, এটা জানাজানি হলে অঙ্কুর আমাদের জীবন্ত পুড়িয়ে মারবে। আরেকজন ফিসফিস করলো। তুমি বুঝতে পারছো না মেয়ে, অঙ্ক একা না। মিরান ভ্রু কুচকালো। বৃদ্ধ লোকটা চারিপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, তার হাত অনেক লম্বা। মনিক আছে, সৈন্য আছে, কিছু জমিদারও আছে তার সাথে।
অনেকে এই গবেষণার ফল চায়। নিস্তব্ধতা নেমে এলো। আমরা যদি বিরোধিতা করি? আরেকজন বলল। তাহলে শুধু আমরা না, আমাদের পরিবারও মরবে। মিরান চুপ করে শুনলো সব, তারপর ধীরে সামনে এগিয়ে এলো। টেবিলের উপর রাখা একটা কাচের শিশি হাতে তুলে নিল। ভেতরে ঘূর্ণি খাচ্ছে কারো কালো তরল। মিরান তাকালো সবার দিকে। ভয় আমি বুঝি, কিন্তু ভয় পেতে পেতে তোমরা কি বানিয়েছো দেখেছো? সে আঙ্গুল তুলে চারিপাশ দেখালো। এই প্রাসাদ মৃত্যু জন্ম দিচ্ছে। আজ একটা গ্রাম, কাল একটা রাজ্য। তার গলা আরো দৃঢ় হয়ে উঠল। ঝুঁকি না নিলে এই সুন্দর পৃথিবীটাকে ওরা ধ্বংস করে ফেলবে। কেউ কথা বলল না, শুধু টিমটিমে আগুনের আলোয় এক একটা মুখে দ্বিধা, ভয় আর অপরাধবোধ একসাথে ফুটে উঠল। মিরান ধীরে বলল, এখনো সময় আছে। তোমরা ছেলে সব শেষ করতে পারো, আবার প্রকৃতিকে এই ধ্বংসলীলা থেকে বাঁচাতেও পারো। দুদিন ধরে কক্ষের এই কোণে নিঃশব্দে বসে আছে মেহেরুন্নেসা। বনা কান্না, না চিৎকার, না কোনো প্রশ্ন, শুধু নিস্তব্ধতা। চোখ দুটো ফাঁকা হয়ে গেছে, যেন সেদিনের দৃশ্যটা বারবার ফিরে আসছে তার মাথায়। বায়েজিদ আর রুবায়াত একসাথে। সেই মুহূর্তটার পর থেকে তার ভেতরে যেন কিছু ভেঙে গেছে। দাসীরা খাবার এনে রেখে গেছে বহুবার, মেহের ছুঁয়েও দেখেনি। পানির পাত্র পর্যন্ত প্রায় খালি হয়নি। অঙ্কুর প্রথম দিন হেসেছিল, দ্বিতীয় দিন বিরক্ত হয়েছিল, কিন্তু আজ তার ধৈর্য ফুরিয়ে আসছে। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো একইভাবে বসে আছে মেহেরুন্নেসা। ফ্যাকাশে মুখ, ঠোঁট শুকিয়ে গেছে। তার সামনে খাবারের থালা। অঙ্কুর ধীরে এগিয়ে এলো। এভাবে না খেয়ে মরার অভিনয় করে লাভ নেই। ঠান্ডা স্বরে বলল সে। কোনো উত্তরই নেই। মেহেরুন্নেসা তাকালো না। অঙ্কুর কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু হয়ে মুখের কাছে ঝুঁকে এলো। খেয়ে নাও। নিস্তব্ধতা। মেহেরুন্নেসার চোখে কোনো প্রতিক্রিয়া নেই। ঠিক তখনই অঙ্কুরের চোখ বদলে গেল। সে ধীরে সোজা হয়ে দাঁড়ালো, কণ্ঠটা ঠান্ডা হয়ে এলো আরো। ঠিক আছে, একটু থেমে বলল, তুমি না খেলে আজ রাতেই বাইজিদের মাকে মেরে ফেলবো আমি। মুহূর্তে কেঁপে উঠল মেহেরুন্নেসা। তার নিস্তেজ চোখ হঠাৎ বড় হয়ে গেল। ধীরে মুখ তুলল সে। অঙ্কুর এবার স্পষ্ট করে বলল, মাইমুনা শেখ এখনো বেঁচে আছে, শুধু আমার ইচ্ছায়। তোমার জেদের জন্য যদি তার গলা কাটা পড়ে, দায় কিন্তু তোমার। মেহেরুন্নেসার বুক কেঁপে উঠল। না। খুব ক্ষীণ শব্দ বের হলো তার গলা থেকে। অঙ্কুর থালাটা তার সামনে ঠেলে দিল। তাহলে খাও। মেহেরুন্নেসার হাত কাঁপছে, চোখ ভিজে উঠেছে, তবুও সে ধীরে থালার দিকে হাত বাড়ালো। অঙ্কুর দাঁড়িয়ে দেখলো। তারপর ঠোঁটের কোণে ধীরে ফুটে উঠল সেই পরিচিত শীতল হাসি। সে জানে ভালোবাসা দিয়ে না হোক, ভয় দিয়ে মানুষকে ভাঙা যায়। ধীরে ধীরে খাবার শেষ করলো মেহেরুন্নেসা। হাত কাঁপছিল তার, প্রতিটা লোকমা যেন গলায় কাটার মতো আটকে যাচ্ছিল। অঙ্কুর দূরে দাঁড়িয়ে সবটা দেখছিল, চোখে সেই অদ্ভুত তৃপ্তি। খাওয়া শেষ হতেই সে ধীরে ধীরে এগিয়ে এলো। এই তো, ঠোঁট বাঁকিয়ে বলল, ভদ্র মেয়েদের মতো কথা শুনলে কত ভালো লাগে। মেহেরুন্নেসা মুখ ফিরিয়ে নিল। অঙ্কুর তার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎ বলল, বাইজিদ তোমায় ঠকিয়েছে। মেহেরুন্নেসার চোখ কুঁচকে উঠল। চলো। অঙ্কুর যেন খুব স্বাভাবিক একটা কথা বলছে। আমরা বিয়ে করে ফেলি। সে মুহূর্তে আগুন জ্বলে উঠল মেহেরুন্নেসার চোখে। সে দাঁড়িয়ে গেল এক ঝটকায়। তো সাহস কি করে হয় এসব বলার? কাপা রাগে গলা ভারী হয়ে উঠল তার। নিজেকে কি ভাবিস তুই? আমার তো তোকে জানোয়ার ছাড়া আর কিছুই মনে হয় না। অঙ্কুর ঠোঁটে হাসি ঝুলিয়ে তাকিয়ে রইল। মেহেরুন্নেসা থামলো না। জোর করে কাউকে বন্দি করে রাখাকে ভালোবাসা বলে না। তার উপর আমি অন্য কারো স্ত্রী। তুই অসুস্থ, বিকৃত তুই। তার শ্বাস দ্রুত উঠানামা করছে। আমি মৃত্যুর আগ পর্যন্ত তোকে ঘৃণা করব। অঙ্কুর এবার হেসে উঠল, একদম জোরে না, বরং ধীর, অদ্ভুত সেই হাসি। যেন এসব কথায় তার কিছুই যায় আসে না। সে ধীরে সামনে এগিয়ে এলো। এত রাগ ভালো না। নিচু গলায় বলল সে, তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে যোগ করলো, যাই হোক, আমার লোকেরা কিন্তু তোমার আব্বুকে আনতে গেছে। মুহূর্তে মেহেরুন্নেসার মুখের রং বদলে গেল। কি? অঙ্কুর মাথা কাত করলো। বিয়েতে কনের বাবাকে তো লাগবেই, তাই না? তার চোখে ভয়ঙ্কর আনন্দ ঝিলিক দিল। ভাবলাম নিয়ম মেনেই সব করি, আবার ধরো তখন তুমি পাগলামো শুরু করলে। আমি তোমার আব্বুর মাথাটা নামিয়ে দিলাম এক কপে। আর ঠিক তখনই কক্ষের বাইরে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। একজন লোক হাঁপাতে হাঁপাতে ভেতরে ঢুকলো। তার মুখ ফ্যাকাশে, চোখে আতঙ্ক। জনাব, কাপা গলায় বলল সে। আবার হয়েছে? অঙ্কুর বিরক্ত চোখে তাকালো। কি হয়েছে? লোকটা ঢোক গিলে বলল, দানবগুলোর কয়েকজন মিলে ওদের একজনকে খেয়ে ফেলেছে। মুহূর্তে অঙ্কুরের মুখ শক্ত হয়ে গেল। কি বললি? লোকটা মাথা নিচু করলো। গত সপ্তাহেও দুবার হয়েছিল, আজও আবার। কথা শেষ হওয়ার আগে এই পাশে টেবিলে রাখা ধাতব পাত্রটা ছুঁড়ে মারল অঙ্কুর। প্রচন্ড শব্দে সেটা দেয়ালে আঘাত করে পড়ল। মেহেরুন্নেসা চমকে উঠল। অঙ্কুরের চোখে তখন ভয়ঙ্কর রাগ। অবদার্থের দলেরা ওদের নিয়ন্ত্রণ করতে পারে না নাকি? আর এক মুহূর্ত দেরি না করে ঝড়ের মতো বেরিয়ে গেল। সে সোজা চলে গেল গবেষণাগারে। ভেতরে ঢুকে এক বৃদ্ধ বিজ্ঞানী জামার কলা চেপে ধরল। কি করেছিস তোরা? গর্জে উঠল সে। একটার পর একটা নিজেদেরই খেয়ে ফেলেছ কেন? বৃদ্ধ লোকটা ভয়ে কাঁপছে, তবুও সাহস করে বলল,
দীর্ঘদিন শিকার না পেয়ে এমনটা করছে তারা। অঙ্কুরের চোখ শুরু হয়ে এলো। বিজ্ঞানী কাপা গলায় বলতেই থাকলো, ওদের শরীর স্বাভাবিক না, ওই রস শরীরের ভিতরে ক্ষুধাকে অস্বাভাবিক করে দিয়েছে। মানুষ, পশু, রক্ত, মাংস সবচেয়ে সবসময় চাই ওদের। আরেকজন ধীরে বলল, অনেক দিন ধরে বাইরে শিকার করতে পারেনি, তাই এখন নিজেরা নিজেদের আক্রমণ করছে। অঙ্কুর ধীরে হাত ছেড়ে দিল। তার মুখে রাগ আছে, কিন্তু তার চেয়েও বড় কিছু ফুটে উঠল চোখে। সে ধীরে হাঁটতে হাঁটতে গবেষণাগারের দরজার দিকে তাকালো, তারপর নিচু স্বরে বলল। অসম্ভব। সবাই চুপ। অঙ্কুর নিজেকেই যেন প্রশ্ন করলো। ভবনের দরজা তো খোলা হয়। তার চোখে ভাবনার ছায়া ঘনীভূত হলো। মূল ফটকও খোলা থাকে তার আগেই। তবু ওরা বাইরে যায় না কেন? কেন প্রাসাদের সীমানা পেরোয় না? কিছু একটা আছে, অবশ্যই আছে। অঙ্কুর ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে এবার কৌতূহল আর সন্দেহ একসাথে জ্বলে উঠছে, যেন বহু বছরের এক রহস্য হঠাৎ সামনে এসে দাঁড়িয়েছে। অঙ্কুর সিদ্ধান্ত নিল আজ রহস্যটা শেষ দেখেই ছাড়বে। রাত যত গভীর হলো, উত্তরের প্রাসাদের চারিপাশ তত নিস্তব্ধ হয়ে উঠল। দূরে শাহাবাদ প্রাসাদের বিশাল ফটক ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। একটার পর একটা মশাল নিভে যেতে লাগলো। অন্ধকার গিলে নিল চারিপাশ। শুধু আকাশে আধাখানা চাঁদ, তার ফ্যাকাশে আলো পড়ে আছে প্রাচীন দেয়ালে। উঁচু দুর্গটার চূড়ায় দাঁড়িয়েছিল অঙ্কুর। কালো পোশাকে প্রায় ছায়ার মতো লাগছে তাকে। নিচের বিশাল প্রাঙ্গণ, লোহার গেট আর অন্ধকার করিডোর সবকিছু তার চোখে স্পষ্ট। কিছুক্ষণ পর নিচ থেকে শব্দ ভেসে এলো, ভারী দরজা খোলার শব্দ। একটা, দুইটা, তারপর আরো কয়েকটা। অন্ধকার গহ্বরের ভেতর থেকে ধীরে ধীরে বের হতে শুরু করলো তারা। বিকৃত দেহ, অস্বাভাবিক চলন, গর্জনের মতো নিঃশ্বাস। চাঁদের আলোয় তাদের ছায়াগুলো আরো ভয়ঙ্কর লাগছে। অঙ্কুর গভীর মনোযোগে তাকিয়ে রইল। দানবগুলো দ্রুত এগিয়ে গেল মূল ফটকের দিকে, যেন বাইরে যাওয়ার জন্য ছটফট করছে। কিন্তু ফটকের কাছাকাছি পৌঁছাতে একে একে থেমে গেল সবাই। গর্জন করছে, নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে। আর লোহার সুবিশাল ফটকে এমন জোরে শব্দ হচ্ছে যে ভেঙে ফেলবে। কয়েক মুহূর্ত পর হঠাৎ করেই তারা পেছনে ফিরে আবারও ভিতরের দিকে চলে যেতে লাগলো। অঙ্কুরের কপাল কুঁচকে গেল, চোখে স্পষ্ট বিস্ময়। কেন? নিজেকেই প্রশ্ন করলো সে। ফটক তো খোলা হলো একটু আগে, পথ নিশ্চয়ই ফাঁকা, তাহলে ওরা বাইরে যাচ্ছে না কেন? অঙ্কুর ধীরে ধীরে দুর্গের অপর পাশের কিনারায় এগিয়ে গেল। সেখান থেকে বড় লোহার ফটকটা আরো স্পষ্ট দেখা যায়। সেখান থেকে তাকাতেই তার চোখ ছানা ভরা হয়ে যায়। ফটক তো বন্ধ। দানবগুলোকে ছেড়ে দেওয়ার পর প্রাসাদের থেকে তো কেউ যেতে পারবে না ওটা বন্ধ করতে, কারণ দানবগুলোর সামনে পড়লে মৃত্যু নিশ্চিত। তার মানে বাইরের দিক থেকে কেউ আসে, তা কি করে সম্ভব? যেখানে জমিদার বাড়ির সৈন্য সামন্তে বেরোয় না ভয়ে, সেখানে কি আসবে? গভীর রাতে উত্তরের প্রাসাদে ঠিক তখনই চাঁদের আলো কেটে দ্রুত একটা ছায়া ছুটে গেল নিচে। অঙ্কুর থেমে গেল, দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠল। একটা ঘোড়া আর তার পিঠে এক নারী। চাঁদের আলোয় বাতাসে উঠছে তার দীর্ঘ সোনালি চুল। ঘোড়াটা ফটকের কাছে ঘেঁষে মুহূর্তে ছুটে চলে গেল জঙ্গলের ভেতরের দিকে। চলন এত দ্রুত যে মুখে স্পষ্ট বোঝা গেল না, কিন্তু অঙ্কুরের চোখ শুরু হয়ে এলো। দানবগুলো সেই মুহূর্তে অদ্ভুতভাবে গর্জন করছে, একে অপরের মধ্যে লড়াই শুরু করে দিয়েছে। অঙ্কুর ভেবে পায় না এত দুঃসাহসকার, কিন্তু কোথাও যেন দুয়ে দুয়ে চার মিলছে। গোটা শাহাবাদের শাহজাদি সুনেরা, জাহ্নবী ছাড়া আর কারো সোনালি চুল নজরে আসেনি অঙ্কুরের। আর এমন দক্ষ ঘোড়া চালানো, এত দুঃসাহস তার দ্বারাই সম্ভব। অঙ্কুরের যেন মাথা খারাপ হবার জো। এইটুকুনি একটা নারী তার এত বড় সর্বনাশ করে চলেছে। গত 2 বছরে অর্ধেক দানব মারা গেছে। এখন অন্য ওষুধের কাজ চলে বিধায় আর মানুষের উপর সেই নোংরা পরীক্ষা চলে না। অঙ্কুরের মাথা ভো ভো করে ঘুরছে যেন। কিন্তু সুনেহারা জঙ্গলের ভিতরের দিকে কেন গেল? অঙ্কুর সরল না সেখান থেকে। আজ সেও দেখবে মেয়ে কি করে আর কখন ফিরে। উল্টো পথ হয়ে ফিরল সুনেহারা। সে নিজেও সন্দেহ করেছিল কেউ বুঝি তার উপর নজর রাখছে। পাহাড়ের পাদদেশে পেরিয়ে আস্তাবলের সামনে এসে থামালো ঘোড়া। ততক্ষণে আজান পড়ে গেছে। মসজিদে আস্তাবলের ঘোড়া রেখে রোজকার মতো গেল সৈন্য ঘাটিতে। বড় ঘরটা জানালা দিয়ে কি মারতেই দেখলো কক্ষ ফাঁকা। কপালে দীর্ঘ ভাঁজ পড়ে সুনেহারার। রাতের বেলায় গেল কোথায় মাহাদি? হঠাৎ পিছনে কারো পায়ের খচখচ শব্দে সতর্ক সে। কোমর থেকে সরু ছুরিটা বের করে আচমকা আক্রমণ করে বসে। এই 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 মারবেন নাকি? এই আপনার কেমন খোঁজ নেওয়া শাহজাদি? মাহাদির কণ্ঠ পেয়ে চোখ শুরু হয় সুনেহারার। এখন সে বর্ময় আবৃত নেই বলে আবছা অন্ধকারে চিহ্নিত করতে পারেনি। মাহাদি বুকে হাত দিয়ে নাটকীয় সুরে বলে, এক্ষুনি মেরে ফেলছিলেন, তা রাত বিরাতে এই অধমের উপর আক্রমণের কারণটা জানতে পারি? সুনেহারা ছুরিটা ফেলে বলে, আপনাকে মেরে দেওয়াই উচিত। বলেই বড় বড় পা ফেলে যেতে লাগলো। মাহাদি পিছন পিছন ডাকছে আর বলছে, শাহজাদি শুনুন, জরুরি কথা আছে, থামুন দয়া করে। আমি আপনাকে আটকাতে পারছি না। যদি হাত ধরে টেনে আটকায় তাহলে কি গর্দান নেবেন? শাহজাদি শুনুন। মাহাদির কথায় পা থামলো তার। সামনে এসে দাঁড়িয়ে ঠান্ডা কণ্ঠে মাহাদি বলল, গতকাল আসেননি কেন? সুনেহারা অন্যদিকে তাকিয়ে বলল, ভোর হয়ে গেছিল। আর সুনেহারা কথা শেষ করার আগেই চোখ পড়ল মাহাদির উপর। চিপচিপে ফর্সা গরনের মানুষটার লালচে বাবরি চুলে প্রথমবার মাহাদির সম্পূর্ণ চেহারা দেখলো সে। মাহাদি তার নজর অনুসরণ করে বলল,
এভাবে দেখবেন না, নজর লাগলে চেহারা খারাপ হয়ে যাবে। রাত গভীর। শাহাবাদ প্রাসাদের বিশাল কক্ষটা আজ অদ্ভুত নীরব। জানালার বাইরে বৃষ্টি পড়ছে, টুপটাপ দূরে কোথাও বজ্রের মৃদু গর্জন। কিন্তু বায়েজিদের কানে কিছুই পৌঁছাচ্ছে না। সে বসে আছে মেঝেতে, রাজপুত্রের মতো না, বরং সব হারানো এক মানুষের মতো। তার হাতে শক্ত করে ধরা মেহেরুন্নেসার সেই ওড়না, প্রিয় নারীর ঘ্রাণ মাখা কাপড়টা বুকের সাথে চেপে ধরে আছে এমনভাবে যেন এটাই শেষ সম্বল। চোখ বন্ধ করতে আবারও ভেসে উঠল সেই মুখ, আর সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। মেহের। নামটা ঠোঁট ছুঁয়ে বের হতে গলা ভেঙে গেল। কয়েকদিন ধরে সে ঘুমায়নি ঠিকমতো, খাবার ছোঁয়নি প্রায়। প্রাসাদের সবাই বুঝতে পারছে তাদের শাহজাদা বদলে যাচ্ছে, চোখের নিচে কালি পড়েছে, কিন্তু তার কিছুই পরোয়া নেই, কারণ প্রতিটা মুহূর্তে শুধু একটাই প্রশ্ন মাথার ভেতর আঘাত করছে। সে কোথায়? বেঁচে আছে তো? কাঁদছে না তো? ভয় পাচ্ছে না তো? ওড়নাটা মুখের কাছে আনতেই খুব হালকা সে পরিচিত ঘ্রাণটা টের পেল বায়েজিদ। আর ঠিক তখনই স্মৃতিগুলো ঝড়ের মতো ফিরে এলো। সেই প্রথম দেখা মহলের নিচের রত্নপ্রভার কক্ষটাই ছিল। সে নিজেকে আটকানোর সর্বোচ্চ চেষ্টাও সেদিন ব্যর্থ হয়েছিল। ভিতরটা উন্মাদনায় আগুন ধরে গিয়েছিল। নারীটিকে দেখার আশায় নিজেকে দমিয়ে রাখতে না পেরে সেদিন রাতেই নিঃশব্দে নেমে গিয়েছিল নিচে, একেবারে চোরের মতো নিজের মহলেই পা ফেলে ফেলে হাঁটছিল সাবধানে। আজ মনে হলো হাসি পায় শাহবাদের শাহজাদা, অথচ একটা দরজার সামনে দাঁড়িয়ে বুক ধড়ফড় করছিল। দরজাটা সামান্য খোলা ছিল, ভেতরে মৃদু প্রদীপ জ্বলছিল, আর সেই আলোয় সে প্রথম দেখেছিল মেহেরুন্নেসাকে। আজও মনে আছে সেদিন পৃথিবীটা যেন কয়েক মুহূর্তের জন্য থমকে গিয়েছিল। ছোট্ট পালঙ্কে কুকুরে ঘুমিয়েছিল মেয়েটা, সাদা পোশাক পরে, কালো চুলগুলো ছড়িয়েছিল চারপাশে, এত লম্বা এত ঘন যেন রাত নেমে আছে তার গায়ের উপর। ঘুমের ভেতরেও মুখটা কি অসম্ভব শান্ত ছিল, মনে হচ্ছিল কেউ খুব যত্ন করে মাটির পুতুল গড়ে তাতে প্রাণ দিয়েছে। তার কপালের পাশ দিয়ে নেমে আসা চুল সরাতে ইচ্ছে হয়েছিল বায়েজিদের, কিন্তু সাহস হয়নি। সে শুধু তাকিয়েছিল, আর তখনই ঘুমের মধ্যে মেহেরুন্নেসা সামান্য নড়েছিল, ঠোঁট কেঁপে উঠেছিল হালকা। বায়েজিদের বুক ধকধক করে উঠেছিল। সে ভেবেছিল মেয়েটা বুঝে জেগে যাবে, কিন্তু না, সে আবার শান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। বায়েজিদ দরজার সামনে দাঁড়িয়ে অনুভব করলো কিছু একটা ঘটে গেছে তার ভেতরে, খুব অদ্ভুত কিছু। সেদিন প্রথমবার কোনো মেয়েকে দেখে তার মনে হয়েছিল সেই মানুষটাকে রক্ষা করতে চায় সব বিপদ থেকে, সব কষ্ট থেকে। তারপর ধীরে ধীরে সেই মেয়েটাই হয়ে উঠেছিল তার সকাল, তার রাত, শান্তি। তাকে আর যেতে দিল না মহল থেকে, নিজের করে রেখে দিল। কিন্তু ভাগ্য সেই নারীটিকে বারবার হারাতে বসে বায়েজিদ। আর আজ সেই মানুষটাই নেই। বায়েজিদের চোখ থেকে টপটপ করে পানি পড়তে লাগলো। সে মাথা নিচু করে ওড়নাটা ঠোঁটে চুইয়ে ফিসফিস করলো, একবার ফিরে আয় মেহের, শুধু একবার। সেদিনের পর মেহেরুন্নেসার পূর্ণাঙ্গ দেখা হয়েছিল বিয়ের রাতে। সেই রাতটার কথা মনে পড়তে বুকের ভিতর হাহাকার করে উঠল বায়েজিদের। পুরো মহল আলোয় ঝলমল করছিল, চারিপাশে উৎসবের শব্দ, আতরের ঘ্রাণ, মানুষের কোলাহল, কিন্তু তার সমস্ত দৃষ্টি আটকে ছিল এক জায়গায়। মেহেরুন্নেসা যখন তাকে বধূ বেশে কক্ষে আনা হয়েছিল, বায়েজিদ সত্যিই কিছুক্ষণ নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিল। লাল বধূ বস্ত্রে মোড়া মেয়েটা মাথা নিচু করে বসেছিল পালঙ্কের কোণে। ঘন কালো চুলের ফাঁক দিয়ে আধখানা মুখ দেখা যাচ্ছিল, হাতে কাচের চুড়ি, কপালে সূক্ষ্ম টিকলি, চোখ নিচু। তবুও মনে হচ্ছিল পুরো কক্ষের আলো যেন তার থেকে ছড়িয়ে পড়ছে। সেদিন খুব ধীরে তার সামনে গিয়ে বসছিল বায়েজিদ। ইচ্ছে হচ্ছিল সময়টাকে থামিয়ে দিতে, শুধু তাকিয়ে থাকতে, শুধু এই মানুষটাকে নিজের করে কাছে রাখতে, কিন্তু সুখটা বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাত গভীর হওয়ার কিছুক্ষণের মধ্যে শরীরটা অদ্ভুত ভারী লাগতে শুরু করেছিল তার। চোখ ঝাপসা হয়ে আসছিল, মাথা কেমন ঘুরছিল। প্রথমে ভেবেছিল ক্লান্তি, কিন্তু তারপরেই বুঝেছিল কিছু একটা ভুল হচ্ছে। সে মেহেরুন্নেসার দিকে তাকানোর চেষ্টা করেছিল শেষবার, কিন্তু দৃষ্টি ঝাপসা হয়ে যাচ্ছিল দ্রুত। তারপর অন্ধকার। নিদ্রাবিষের প্রভাবে সেই রাতে অচেতন হয়ে পড়েছিল বায়েজিদ। স্মৃতিটা মনে পড়তেই দাঁত চেপে ধরল সে। নিজের বিয়ের রাতেও নিজের স্ত্রীকে আগলে রাখতে পারেনি সে। হঠাৎ বাস্তবে ফিরে এলো তার সত্তা। দম বন্ধ লাগছে, কক্ষের ভেতরটা অসহ্য মনে হচ্ছে, পাগল পাগল লাগছে তার। বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো বায়েজিদ, দ্রুত পায়ে গিয়ে দাঁড়ালো বারান্দায়। বাইরে তখন ভয়ঙ্কর ঝড়, বৃষ্টি তীব্র শব্দে আছড়ে পড়ছে প্রাসাদের দেয়ালে। আকাশ জুড়ে বারবার বিজলি চমকাচ্ছে, বড় বড় গাছপালা যেন ভেঙে পড়ার জোগাড়। বায়েজিদের গায়ে বৃষ্টির ঝাপটা এসে লাগছে, সে আনমনে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। ঠিক তখনই এক ঝলক বিদ্যুতের আলোয় নিচে একটা দৃশ্য চোখে পড়লো তার। বায়েজিদ থমকে গেল। ঝড় বৃষ্টির মাঝখানে একটা ঘোড়া দ্রুত ছুটে যাচ্ছে প্রাসাদের ফটক পেরিয়ে, আর তার পিঠে সুনেহারা, ভেজা সোনালি চুল বাতাসে উঠছে। পোশাক বৃষ্টিতে ভিজে গায়ে লেপটে গেছে। সে একবারও পেছনে তাকাচ্ছে না, সোজা ছুটে যাচ্ছে উত্তরের দিকে। মুহূর্তের মধ্যে অন্ধকার তাকে গিলে ফেললো, আর বায়েজিদের বুকের ভিতর অজানা অস্বস্তি ধীরে ধীরে ভারী হয়ে উঠল। এই নিয়ে দ্বিতীয়বার দেখলো সে দৃশ্যটা। প্রথম দিন ভেবেছিল হয়তো ভুল দেখেছে, কিন্তু আজ নিজের চোখে স্পষ্ট দেখলো সুনেহারাকে। ঝড় বৃষ্টির মাঝখানে গভীর রাতে একা ঘোড়া ছুটিয়ে উত্তরের দিকে চলে যাচ্ছে সে। বায়েজিদের কপাল কুঁচকে উঠল। সুনেহারা চঞ্চল একরোখা, এটা সে জানে, কিন্তু এমন ভয়ঙ্কর সময় উত্তরের দিকে যাওয়া
যেখানে এখন মৃত্যুর ছায়া ঘুরে বেড়াচ্ছে। কিছু তো একটা আছেই রহস্য। এবার আর চুপ করে থাকা যাবে না, সুনাইরার সাথে কথা বলতেই হবে। অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল সে, তারপর ধীরে ধীরে ফিরে এলো কক্ষে। পালঙ্কে শুয়ে চোখ বন্ধ করতে পারছিল না। মাথার ভিতরে একটার পর একটা প্রশ্ন ঘুরছে। মেহেরুন্নেসা কোথায়, সুনাইরা রাতে কোথায় যায়, অঙ্কুর কি করছে, সবকিছু যেন জট পাকিয়ে গেছে। চোখ বন্ধ করলেই ভেসে উঠছে মেহেরুন্নেসার মুখ। হঠাৎ মনে হলো সে যদি এখন ভয় পেয়ে কাঁদে, যদি তাকে কেউ কষ্ট দেয়, বুকের ভেতর মোচড় দিয়ে উঠল বায়েজিদের। এভাবে কতক্ষণ কেটে গেল সে নিজেও জানে না। ঠিক তখনই খুব আস্তে দরজায় শব্দ হলো, টক টক। বায়েজিদ উঠে বসলো। কে? কিছুক্ষণ নীরবতা, তারপর বাইরে থেকে ভেসে এলো নিচু গলা। আমি ভাইজান। বায়েজিদ ভ্রু কুঁচকে দরজা খুলল। চন্দ্রপ্রভাকে দেখে মুহূর্তেই বুঝে গেল কিছু একটা হয়েছে। মেয়েটার মুখ ফ্যাকাশে, চোখ দুটো অস্বাভাবিক নিস্তেজ। সে দ্রুত ভেতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তারপর কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। বায়েজিদ গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। কি হয়েছে? চন্দ্রা ধীরে মুখ তুলল। তার চোখে অদ্ভুত ক্লান্তি। কিছুক্ষণ ঠোঁট নাড়ালো না, তারপর খুব নিচু স্বরে বলল, অঙ্কুর। একটু থেমে নিঃশ্বাস নিল সে। অঙ্কুরই মেহেরুন্নেসাকে আটকে রেখেছে। চন্দ্রপ্রভার কথাটা শুনে কয়েক মুহূর্তে স্থির রইল বায়েজিদ। তারপর ধীরে ধীরে মুখের রেখা শক্ত হয়ে উঠল, চোখে জমে উঠল চাপা ক্ষোভ। আমি আগেই ভেবেছিলাম। কণ্ঠটা ঠান্ডা, কিন্তু সেই ঠান্ডার নিচে তীব্র রাগ। চন্দ্রা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বায়েজিদ এবার সামনে এগিয়ে এলো। বারবার বলেছিলাম অঙ্কুরকে বিশ্বাস করতে না। তার গলা ভারী হয়ে উঠল। ওর মতো মানুষ শুধু ব্যবহার করতে জানে। চন্দ্রার চোখ ভিজে উঠতে শুরু করলো, তবুও কিছু বলল না। বায়েজিদ থামলো না। তুমি কার কথা শুনলে? তিক্ত হাসি ফুটলো তার ঠোঁটে। নিজেকে খুব বুদ্ধিমান ভাবতে, তাই না? চন্দ্রা কাপা গলায় বলল, আমি ভাবিনি। ভাবনি? বায়েজিদ এবার রেগে উঠল। তোমার না ভাবার ফল সবাই ভোগ করছে এখন। কক্ষের বাতাস ভারী হয়ে উঠল। চন্দ্রার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। বায়েজিদ এদিক ওদিক হাঁটতে লাগলো বিরক্তিতে। তুমি বুঝতেই চাওনি ও কেমন মানুষ। দাঁত চেপে বলল সে। ওর কাছে সম্পর্ক, ভালোবাসা এসবের কোনো মূল্য নেই। তোমাকে তো ভালোবাসলোই না, ওটা আমার ভালোবাসা কেড়ে নিতে মরিয়া উঠেছে। আজ তোমার জন্য মেহেরুন্নেসার এই হাল। চন্দ্র এবার মুখ তুলে তাকালো, চোখ লাল হয়ে গেছে কান্নায়। আমি তাকে ভালোবেসেছিলাম। কথাটা ভাঙা গলায় বের হতেই বায়েজিদ আরো বিরক্ত হয়ে উঠল। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। চন্দ্রপ্রভা যেন কেঁপে উঠল। মেহেরকে বাঁচাতে হবে ভাইজান। ছাড়বো না, অঙ্কুরকে আমি ছাড়বো না। প্রভা তারপর হঠাৎ করে ঘুরে দাঁড়ালো, আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। চোখের পানি মুছতেও ভুলে গেল। দ্রুত দরজা খুলে বেরিয়ে গেল কক্ষ থেকে। বায়েজিদ দাঁড়িয়ে রইল স্থির হয়ে। দরজাটা ধীরে বন্ধ হওয়ায় শব্দটা কানে বাজলো দীর্ঘক্ষণ। করিডোরে অন্ধকারে হাঁটতে হাঁটতে চন্দ্রপ্রভা ফুপিয়ে কেঁদে উঠল। মাথার ভেতর যেন ঝড় বয়ে যাচ্ছে অঙ্কুরের। দানবগুলো কেন বাইরে যায় না, সুনাইরা রাতে কোথায় যায়, চন্দ্রপ্রভার আচরণ, সবকিছু মিলিয়ে অদ্ভুত এক অস্বস্তি চেপে বসেছে তার ভেতরে। অনেক রাত হয়ে গেছে, তবুও ঘুমের কোনো চিহ্ন নেই চোখে। শেষমেশ বিরক্ত উত্তর প্রাসাদের একদম কোণার কক্ষটার দিকে হাঁটা দিল সে। মেহেরুন্নেসার কক্ষ। তার মনে হলো প্রিয়তমাকে দেখলে হয়তো মাথাটা একটু শান্ত হবে। দীর্ঘ করিডোর পেরিয়ে দরজার সামনে এসে দাঁড়াল অঙ্কুর। মুখে এখনো ক্লান্ত বিরক্তি। ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলার পরের মুহূর্তে থমকে গেল। কক্ষটা ফাঁকা, পালঙ্কে কেউ নেই, চারিপাশ নিস্তব্ধ। অঙ্কুরের চোখ সরু হয়ে এলো। সে দ্রুত ভেতরে ঢুকলো। পর্দার আড়াল স্নান কক্ষ জানালার পাশে কোথাও কেউ নেই। মুহূর্তের মধ্যে তার বুকের ভেতর ঠান্ডা কিছু নেমে গেল। মেহেরুন্নেসা? প্রথমবার নামটা উচ্চারণ করলো সে, কোনো উত্তর নেই। অঙ্কুর এবার দ্রুত বাইরে বেরিয়ে এলো। তারপর গলা প্রাসাদের করিডোর কাঁপিয়ে উঠল। পাহারা। চারিদিক থেকে লোকজন দৌড়ে আসতে লাগলো। অঙ্কুরের চোখ তখন ভয়ঙ্কর। পুরো প্রাসাদ খুঁজে ফেলো, 1 ইঞ্চি জায়গাও বাদ যাবে না। ফটক বন্ধ করো। তার গর্জনে সবাই ছড়িয়ে পড়লো মুহূর্তে। অঙ্কুর নিজেও খুঁজতে শুরু করলো। একটার পর একটা কক্ষ, অন্ধকার সিঁড়ির ঘর, পুরনো করিডোর, গোপন পথ পর্যন্ত, কিন্তু কোথাও নেই মেহেরুন্নেসা। সময় যত গড়াচ্ছে অঙ্কুরের মুখ তত বিকৃত হয়ে উঠছে রাগে। একজন রক্ষী কাপা গলায় এসে বলল, শাহজাদা কোথাও পাওয়া যাচ্ছে না। অঙ্কুরের চোখ লাল হয়ে উঠল। হঠাৎ পাশের ধাতব প্রদীপটা তুলে ছুঁড়ে মারলো দেয়ালে। প্রচন্ড শব্দে সেটা ভেঙে পড়ল। অসম্ভব। গর্জে উঠল সে। তার শ্বাস ভারী হয়ে উঠছে, চোয়াল শক্ত। এই প্রাসাদ থেকে কেউ বের হতে পারে না। কিন্তু মেহেরুন্নেসা নেই, সত্যিই নেই। আর সেই সত্যটাই ধীরে ধীরে উন্মাদ করে তুলল অঙ্কুরকে। ও কি ভূত নাকি যে উঠে গেছে? ক্রোধে তার পুরো মুখটা বিকৃত হয়ে উঠল, যেন মুহূর্তে পুরো প্রাসাদ জ্বালিয়ে দিতে পারে সে। সামনে যাকে পাচ্ছে তাকেই আঘাত করে বসছে। কত কষ্টে সুযোগ এসেছিল তার, সেটাও হাতছাড়া হলো। দুর্বল শরীর নিয়ে জঙ্গলের শেষ প্রান্তটা পার হতেই হাঁপিয়ে উঠল মেহেরুন্নেসা। ঘন অন্ধকার বন পেরিয়ে অবশেষে নদীর পাড়ে এসে থামল সে। চারিপাশ নিস্তব্ধ। দূরে শুধু রাতে নদীর শব্দ। ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছে পানি। মেহেরুন্নেসা একটা ভেজা পাথরের পাশে হাত রেখে দাঁড়ানোর চেষ্টা করলো, কিন্তু শরীর আর সায় দিচ্ছে না। মনে হচ্ছে পা দুটো এখনই ভেঙে পড়ে যাবে। কয়েকদিনের না খাওয়া, মানসিক যন্ত্রণা, বন্দি দশা, সব মিলিয়ে শরীরটা একেবারে নিঃশেষ হয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে চোখ বন্ধ করলো সে। তার এখনো বিশ্বাস হচ্ছে না সে সত্যিই পালাতে পেরেছে।
মিরানের সাহায্য ছাড়া এটা কোনোদিনও সম্ভব হতো না। শেষ মুহূর্ত পর্যন্ত মেয়েটা নিজের জীবন ঝুঁকিতে ফেলে পথ দেখিয়েছে তাকে। গোপন করিডোর, পাহাড়ের ফাঁক, জঙ্গলের নিরাপদ পথ সব আগেই ঠিক করে রেখেছিল মিরান। মেহরুন্নেসার মনে পড়ল বিদায়ের আগে মিরান তার হাত শক্ত করে ধরে বলেছিল, পিছনে তাকাবে না বেগম, যত দ্রুত পারো চলে যাও, আমার জীবন মরণ পরোয়া নেই, কিন্তু তুমি শাহজাদার প্রাণ ভোমরা, তোমার নিরাপদ থাকতে হবে। মেহরুন্নেসার বুক হঠাৎ ভারী হয়ে উঠল। মিরান এখন ঠিক আছে তো? অঙ্কুর যদি বুঝে যায়? চোখ শক্ত করে ফেলল সে। এখন থামলে চলবে না। তার গন্তব্য প্রশিক্ষণ দুর্গ, ওখানে পৌঁছাতে পারলেই নিরাপদে থাকবে সে। ওই দুর্গে অঙ্কুর সহজে হানা দিতে পারবে না, এটা সে জানে। কারণ দুর্গটা শুধু আশ্রয় না, যুদ্ধ প্রস্তুত এক ঘাঁটি। সেখানে মিশরীয় নারী যোদ্ধারা আছে, প্রশিক্ষিত রক্ষীরা আছে। অঙ্কুরও জানে ওখানে ঢোকা মানে সরাসরি সংঘর্ষ। মেহরুন্নেসা ধীরে ধীরে নদীর পাড় ধরে হাঁটতে শুরু করলো, আবার পা টলছে, শ্বাস ভারী, মাঝে মাঝে সামনে ঝাপসা দেখছে, তবুও থামল না। কারণ এখন থেমে যাওয়া মানে আবার অঙ্কুরের হাতে ধরা পড়া। আর সেই চিন্তায় তাকে জোর করে সামনে এগিয়ে নিয়ে চলল অন্ধকার রাতের ভেতর। মেহরুন্নেসাকে না পেয়ে অঙ্কুরের চোখে তখন আর কোনো সংযম নেই। পুরো প্রাসাদের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। রক্ষীরা, বিজ্ঞানীরা সবাই দূর থেকে দাঁড়িয়ে আছে। অঙ্কুর ধীরে সিঁড়ি বেয়ে উঠে এলো প্রধান সভাকক্ষে। তার মুখ শক্ত, চোয়াল কাটা কাটা, টান টান। একটা মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল সে, তারপর গর্জে উঠল, আর সহ্য করব না, কালই শাহাবাদ প্রাসাদ আক্রমণ হবে। রক্ষীদের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেল। অঙ্কুর এক পা এগিয়ে এসে টেবিলে হাত রাখলো, তার চোখে আগুনের মতো ঝিলিক। আমি এতদিন অপেক্ষা করেছি, দেখেছি, ছাড় দিয়েছি। একটা তাচ্ছিল্য হাসি ফুটল ঠোঁটে, আর না, তার কণ্ঠ আরো কঠিন হয়ে উঠল। এই অঞ্চল এবার দখল হবে, তারপর প্রকাশ্যে আসবো আমি। কক্ষের ভেতর শীতল বাতাস যেন ভারী হয়ে এলো। অঙ্কুর ধীরে বলল, আর লুকিয়ে নয়, এই রাজ্য হবে আমার। বণিকদের দ্বারা এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে প্রকাশ্যে ব্যবসা করব আমি। তার চোখে এখন ক্ষমতা, তৃষ্ণা স্পষ্ট। সে হাত তুলে ইশারা করলো। স্থায়ী ব্যবস্থা করতে হবে, ব্যবসা, সরবরাহ সব শুরু হবে এখান থেকেই। একজন রক্ষী কাপা গলায় জিজ্ঞাসা করলো, আর রাজ্যের মানুষ, তাদের কি বিতাড়িত করবেন শাহজাদা? অঙ্কুরের মুখে আবারও সে শীতল হাসি ফিরে এলো। মানুষ? সে ধীরে বলল, তারা থাকবে ব্যবহার করার জন্য। তার দৃষ্টি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। যাকে দরকার তাকে আনা হবে, যাকে না তাকে সরিয়ে দেওয়া হবে। আমার গবেষণার জন্য বহু মানুষ দরকার এখনো, আমি কেন তাদের তাড়াবো? কক্ষের ভেতর কেউ আর কথা বলল না। অঙ্কুর ধীরে ঘুরে দাঁড়ালো, তার কণ্ঠ শেষবারের মতো ভারী হয়ে উঠল। কাল ভোরেই প্রস্তুতি শুরু করো, এইবার আর ফিরে আসা নেই। মহলে ঢুকে সব কটাকে কুচি কুচি করে কেটে গোটা মহল অঞ্চল সবটা দখলে নিব। আমি হব জমিদার আর আমার মেহের হবে বেগম। ফের হুঙ্কার করে বলল, কাউকে বুঝতে দেবে না, কথা যেন পাঁচ কান না হয়। আমরা আচমকা আক্রমণ করব শাহাবাদ প্রাসাদ। ওরা পূর্বে জানতে পারলে প্রস্তুত থাকবে, তখন তাদের কাছে আমরা হেরে যাব নিশ্চিত। তাই তারা যখন অপ্রস্তুত, সেই সুযোগটাই কাজে লাগাবো আমরা। বড় ঘাগরাটা দুই হাতে ধরে মহলের বাইরে চওড়া পথটা দিয়ে হেঁটে যাচ্ছে সুনায়রা, চোখে মুখে বিরক্তি। রোদে মোমের মতো গায়ের রং যেন গলে পড়ছে, লাল হয়ে উঠছে সম্পূর্ণ মুখশ্রী। কিছুক্ষণ আগেই একদাসী খবর পাঠালো নায়েব নেওয়াজে আবিদ তার অপেক্ষায় বাগানে দাঁড়িয়ে। সেদিন সিমরান বাগানে কিছু অদ্ভুত গর্জন শুনেছিল। বাজিদ সকলকে নিষেধ করেছে সেদিকটায় যেন কেউ না যায়, কিন্তু এই আকাঠা লোকটা সেখানেই রেখেছে সুনহেরাকে। কেন? এই অকর্মাটাকে কেন যে আবার নায়েব করেছে, ইচ্ছে করে শুলে চড়িয়ে দেই। গালাগাল দিতে দিতে বাগানে উপস্থিত হলো সুনায়রা। কোথাও আবিদকে না দেখে বিরক্ত হয়ে বলল, বলি বাতাসের সাথে নাগরদোলা চলছেন নাকি? ডেকে হাওয়া হয়ে গেলেন। আমার কি সময়ের দাম নেই? আপনার মাইনে কেটে নেই? সুনায়রার কথা শেষ হওয়ার আগে দেখলো আবিদ একটা গাছের ডালে। সুনায়রা হাঁ করে সেদিকে এগিয়ে গিয়ে বলল, এ কি অমন বাদরের মতো উল্টো চলছেন কেন? বলি আমাকে কি অমন হনুমান নাচ দেখাতে ডেকেছেন? আঁকাটার লোক একটা, আপনার চাকরি ছাড়া করে দেব আমি আব্বাকে বলে। আবিদ গাছে ঝুলেই বলল, আমার চাকরি না থাকলে কিন্তু সিমরানকে বিয়ে দিতে পারবো না। সুনায়রা চোখ মুখ ঝাড়া দিয়ে মাথা ঝাঁকালো। ও মা, আমি তো মজা করছিলাম। আপনার চাকরি আছে আছে, আপনি তো পেতনিটাকে বিয়ে করুন। আবিদ ধপ করে নামলো গাছ থেকে। সুনায়রার দিকে হাতে থাকা কৃষ্ণচূড়ার ডালটা এগিয়ে দিয়ে বলল, এটা আপনার জন্য সাজাদি, আপনার সোনালি চুলে লাল কৃষ্ণচূড়া বড্ড মানাবে। সুনায়রা এক ভেঙচি কেটে নিল ফুলের ডালটা। এনেছেন? আবিদ মৃদু কপাল কুচকায়, কি? নিজের রাগকে যেন নিয়ন্ত্রণ করতে পারছে না। সুনায়রা খ্যাক খ্যাক করে বলল, এই কানে নাকি আপনি? হ্যাঁ, সেদিন যে কানের মধ্যে ঢুকিয়ে দিলাম গোলাবারুদ চাই, দাঁত কেলিয়ে হে হে করে হাসলেন, এখন বলছেন কি? আবিদ মাথা নিচু করে বলল, শাহজাদি, দুর্গাপুর থেকে এগুলো আনা হয়,
যখন রাজ্যের জন্য আনা হবে তখনই আনতে পারবে ও। আলাদা করে আনার চিন্তা করলে আমায় বন্দি করবে তারা। তাহলে নিজের চেহারাটাকে মহলে গিয়ে দেখিয়ে আসলেই তো পারতেন। আমায় এখানে ডাকলেন কেন? খেয়ে দেয়ে কাজ নেই নাকি বিয়ের ভূত মাথায় চড়ে সব গিলে বসেছেন? আবিদের মাথা ঘুরে ওঠে। এই মেয়ে কত কথা বলে। মিনমিনে গলায় বলল, আসলে আমি একটা বিচার নিয়ে এসেছিলাম। সুনায়রা আরো তেতে উঠল। বিচার করার আমি কে? দরবারে যান, আব্বা আছে, ভাইজান আছে, আমার কাছে কি? শাহজাদি, একটা পরামর্শ চাই। সুনায়রা চোখ শুরু হলো। আবিদ বুঝলো আর হেয়ালি করলে শাহজাদি তার মাথা না ফাটিয়ে দেয়, তাই বলল, শাহজাদি, ধরুন কোনো জমিদারদের কর্মচারী যদি শাহজাদিকে ভালোবাসে তাহলে সেটা কি অপরাধ? হ্যাঁ। সুনায়রার অকপট উত্তরে ভড়কে গেল আবিদ। শুকনো ঢোক গিলে চোখ বড় বড় করে বলল, কেন কেন গরিবের কি ভালোবাসার অধিকার নেই? সুনায়রার ফুলের পাপড়ি গুলো এক ঝাড়া মেরে বলল, আসলে সে তো ভালোবাসে না, সে চায় রাজত্ব, জমিদারি। ভালোবাসা টালোবাসা ফাও কথা। নইলে সে গরিব, কোনো এক গরিবকেই ভালোবাসলে পারে, শাহজাদিকেই কেন? আবিদের মুখে মেঘের মতো কালো ছায়া নেমে আসে। টলমলে চোখে সুনায়রার দিকে তাকিয়ে বলে, যদি নিঃস্বার্থভাবে অর্থবিত্তের লোভ ছাড়াই ভালোবাসে? সুনায়রা ভ্রু কুচকে কিছুক্ষণ ভেবে বলল, তাহলে ভালোবাসাই চায়। আর যদি শাহজাদি তার প্রেম গ্রহণ না করে? সুনায়রা ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে একটা ফুল ছিঁড়ে সেটা নিজের কানের পিঠে গুছতে গুছতে বলে, তাহলে আর কি? প্রেম ভালোবাসা কি আর জোর করে হয়? তবে গ্রহণ করবে না তার মানে এই না যে সে গরিব বলে তাকে প্রত্যাখ্যান করছে। হতেও পারে সে অন্য কাউকে ভালোবাসে। আবিদের গলা শুকিয়ে এলো, ঘামতে লাগলো দরদর করে। সুনায়রা তার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল, আমি আব্বাকে আগেই বলেছিলাম আপনার মধ্যে ঘাবলা আছে, বাণিজ্যে দেশে দেশে আপনাকে না পাঠাতে। আবার কোন রাজ্যের শাহজাদিকে নজর করে বসেছেন। আপনার কিন্তু ওই প্যাঁচামুখীকে নিয়ে মহল ছাড়া হওয়ার কথা। কাকে নিয়ে? সুনায়রা বিরক্তিতে কপাল কুচকায়। পেয়ারা পেরে দিন। আমি? সুনায়রা রাগে চোখ বড় বড় করে তাকায়। একটু আগে তো বেশ হনুমানের মতো বুঝছিলেন, এখন কি সমস্যা? কথা শেষ হতে না হতে পিঠের উপর দুম করে একটা পড়লো। ব্যথায় পিঠে হাত দিয়ে পেছনে ঘুরতে দেখলো রত্নপ্রভা অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। শক্ত গলায় বলল, তোকে কতবার বলেছি নায়েব মশাইয়ের সাথে সম্মানের সহিত কথা বলবি, এগুলো কি ব্যবহার? সুনায়রা কটমট করে আবিদের দিকে তাকালো। এই হুতুম পেঁচার জন্য আপা মারল ওকে। আবিদ সুনায়রা রাগী দৃষ্টি দেখে বলল, ইয়ে শাহজাদি তেমন কিছু বলেনি। আপনি আর ওকে আশকারা দেবেন না, দিন দিন খুব অভদ্র হচ্ছে। চল গোসল করবি। বলেই মহলের পিছনে নদীর দিকে হাঁটা দিল রত্নপ্রভা। সুনায়রা পিছন থেকে বলল, না, আমি বাগান বাড়ির ওই বিলে যাব গোসল করতে। প্রভা দাঁড়ালো না। যা তুই একা একা, তোকে ভূতে খেয়ে নেবে, তখন বুঝবি। সুনায়রা নামাজের দিকে তাকাতে বেচারা এক লাফ দিয়ে উঠল। এই না না, আমি কিন্তু নিয়ে যেতে পারবো না। শাহজাদা শুনলে আমায় অনেক বকবে। সুনায়রা ভেঙচি কাটে। লাগবে না আপনার হেল্প, আমি মাহাদিকেই বলছি। আবিদ অবাক হয়ে সুনায়রার পিছন পিছন হাঁটা ধরল। বাবা, শাহজাদি ইংরেজিও জানে। আর সেনাপ্রধানের এত সময় কই? আপনাকে বিলে পাহারা দিতে যাবে, ওনার কত কাজ। হাঁটতে হাঁটতে দুজন প্রশিক্ষণ প্রাঙ্গণের দিকে গেল। ভেতরে থেকে ঢাল তলোয়ার আর অস্ত্রের ঝনঝন আওয়াজ। মাহাদি পূর্ণ মনোযোগে তালোয়ার চালনায় পারদর্শী হওয়ার প্রশিক্ষণ দিচ্ছে সৈন্যদের। 5 জনের সাথে একাই লড়ছে। আবিদ বলল, বললাম না সে ব্যস্ত। এখন আপনার ডাক্তার কানে যাবে কিনা সন্দেহ আছে। বেগুনি রঙের ঘাগরাটা দুহাতে উঁচু করে মাহাদি আর 5 সৈন্যের কাছাকাছি যেতে মাহাদি ইশারা করলো তাদের থামতে। আবিদের ভ্রু কুচকে গেল। শাহজাদি কিছু বলার আগে মাহাদি থেমে গেল। সুনায়রা কপাল কুচকে বাচ্চাদের মতো আবদার করে বলল, আমি বাগান বাড়ির ওই বিলটাতে গোসল করতে যেতে চাই। আবিদ অধীর আগ্রহে তাকিয়ে মাহাদির অপেক্ষায়। সে নিশ্চয়ই দুজন সৈন্যকে বলবে, যাও তোমরা শাহজাদির সাথে। কিন্তু আবিদকে ভুল প্রমাণিত করে মাহাদি নিজের তালোয়ারটা এক সিপাহীর হাতে দিয়ে বলল, যেভাবে দেখালাম সেভাবে করবে। আগে তাল সামলানো রপ্ত করো। চলুন শাহজাদি। মাহাদি পথের দিয়ে হাত বাড়িয়ে দিল। সুনায়রা আবিদের দিকে তাকিয়ে বিশ্বজয়ের এক হাসি ঝুলিয়ে নাচতে নাচতে যেতে লাগলো আস্তাবলের দিকে। বাগান বাড়ির দ্রুত পৌঁছানোর পথটায় পাঁচিল তুলে দিয়েছে বাকেশা, তাই ঘুরে বেশ দূর হয়। ঘোড়া নিয়ে যেতে হবে। মাহাদি নিজের বলিষ্ঠ বাদামি রঙের ঘোড়াটা বের করতে সুনায়রা তার পিঠে চেপে বসলো। মাহাদি একটু অবাক হয়। সে আশা করেছিল সুনায়রা তার নিজের ঘোড়া নিয়ে যাবে। সুনায়রা বলল, কি হলো, উঠে পড়ুন, আজ আমিও দেখাই আমি ঘোড় দৌড়তে কত পারদর্শী। মাহাদি শান্ত কণ্ঠে বলল, আপনি
পিছনে বসুন শাহজাদি, ওকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। উঠুন না। মাহাদি উঠে বসলো, উপায় না পেয়ে সুনেরা লাগাম টেনে ঘোড়া ছুটিয়ে চলে গেল। সেদিকে আশ্চর্য নয়নে তাকিয়ে রইল আবিদ। কি হলো এটা? যেই মাহাদি প্রশিক্ষণ সময় কোনো বিরক্তি মেনে নেন না, সে প্রশিক্ষণ ছেড়ে শাহজাদির সঙ্গে চলে গেল তাকে বিলে নিয়ে যাবে বলে। বিষয়টা মোটেও কেবল দায়বদ্ধতা মনে হলো না আবিদের। আবার এমন নয়তো তাদের মধ্যেও কোনো প্রেমজনিত সম্পর্ক। আবিদ চকিতে তাকালো সেদিকে। ততক্ষণে চোখের আড়াল হয়ে গেছে মাহাদি আর সুনেরা। গোটা দিন কেটে গেল। উত্তরের প্রাসাদের নিচের বিশাল পাথুরে প্রকোষ্ঠটায় নামলো অস্বাভাবিক ব্যস্ততা। চারিপাশে মশালের আগুন দপদপ করছে। দেয়ালের সাথে মোটা লোহার শিকল ঝুলছে। সেই শিকলে বাঁধা কয়েকটা বিকৃত দেহ কাঁপছে অদ্ভুতভাবে। কারো হাত স্বাভাবিকের দ্বিগুণ বড়, কারো মুখের এক পাশ ছিঁড়ে দাঁত বের হয়ে আছে, কারো চোখ পুরো সাদা। গলা দিয়ে গড়গড় শব্দ বেরোচ্ছে তাদের। এখন তারা আর মানুষ নেই। অঙ্কুর এদের পরিণত করেছে ক্ষুধার্ত জন্তুতে। অঙ্কুর ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামলো নিচে। তার পেছনে কয়েকজন বিশ্বস্ত সৈন্য, সবার হাতে লম্বা বর্ষা আর মোটা লোহার চাবুক। শিকারীর ন্যায় চোখে আজ ভয়ঙ্কর এক উন্মাদনা। সে সামনে এগিয়ে একটা নরপিশাচের মুখ চেপে ধরল। সঙ্গে সঙ্গে সেটা দাঁত বের করে কামড়াতে গেল। অঙ্কুর বিন্দুমাত্র ভয় না পেয়ে হেসে উঠল, শয়তানের মতো বলল, আরেকটু ধৈর্য ধর, আজ তোদের ভালো শিকার মিলবে। পাশে দাঁড়ানো বিজ্ঞানীদের দিকে তাকাতেই তারা তড়িঘড়ি কয়েকটা বড় কাচের শিশি এগিয়ে দিল। ভিতরে কালচে লাল রঙের তরল। বাংলা ভাষা জানা একজন কাপা গলায় বলল, এই তরলগুলো শরীরের ভিতরে ঢুকিয়ে দিতে পারলে কিছু সময় ওরা নিয়ন্ত্রণে থাকবে শাহজাদা। অঙ্কুর শিশিটা হাতে নিয়ে আলোয় ধরল, ঠোঁট বাঁকিয়ে হাসলো। ব্যাপার না, কিছু সময়ই যথেষ্ট। তারপর একে একে সেই তরল ঢেলে দেওয়া হলো নরপিশাচগুলোর মুখে। সঙ্গে সঙ্গে তাদের শরীর ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। শিরাগুলো ফুলে উঠতে লাগলো। কয়েকজন দেয়ালে মাথা ঠুকতে শুরু করলো। একটা হঠাৎ বিকট গর্জন তুলে উঠতেই পাশে দাঁড়ানো এক সৈন্য ভয় পেয়ে পিছিয়ে গেল। অঙ্কুর চাবুক হাতে নিয়ে সজোরে মারল সেটার পিঠে। শান্ত। অদ্ভুতভাবে প্রাণীটা থেমে গেল, হাঁপাতে লাগলো। শুধু অঙ্কুরের ঠোঁটে ধীরে ধীরে হাসি ফুটলো। এই ভয়টাই তার ভালো লাগে। সবাই তাকে ভয় পাক, এটাই চায় সে। কিছুক্ষণ পর বিশাল লোহার দরজাগুলো খুললো। তার চামচাগুলো শিকল খুলে বের করা হলো নরপিশাচগুলোকে। প্রত্যেকটা গলায় মোটা লোহার বেষ্টনী। সেই বেষ্টনীতে শিকল আটকানো। সৈন্যরা দূর থেকে সেগুলো টেনে ধরে রেখেছে। উপরের উঠোনে আগে থেকে প্রস্তুত ছিল ঘোড়া। কালো পোশাকে সজ্জিত সৈন্যরা একে একে উঠে বসলো অশ্বপৃষ্ঠে। কারো হাতে মশাল, কারো হাতে বর্ষা। অঙ্কুর নিজের কালো ঘোড়াটার সামনে এসে দাঁড়ালো। ঘোড়াটা অস্থির হয়ে পা ঠুকছে মাটিতে, যেন সেও বুঝতে পারছে আজ রক্ত ঝরবে। অঙ্কুর ধীরে ঘোড়ায় উঠে বসলো। তারপর চারিপাশে তাকিয়ে গম্ভীর স্বরে বলল, আজ শাহাবাদ দেখবি অঙ্কুর বিন মাহেরকে। এক সৈন্য মাথা নিচু করে বলল, শাহজাদা, যদি শাহানাদের সেনারা। অঙ্কুর থামিয়ে দিল তাকে। ওরা আজ মৃত্যুর সাথে আলিঙ্গন করতে চলেছে শাম। ওদের নিয়ে কোনো কুমন্ত্রণা আমি শুনবো না। তারপর সামনে হাত তুলে ইশারা করতেই শিকল ধরা সৈন্যরা নরপিশাচগুলোকে টেনে আনতে লাগলো। অদ্ভুত সব গর্জন তুলে এগোতে লাগলো তারা। কারো মুখ দিয়ে লালা ঝরছে, কারো নখ পাথরে ঘষা লেগে কটকট শব্দ হচ্ছে। মশালের আলোয় পুরো দৃশ্যটা যেন জাহান্নামের কোনো বাহিনী। প্রাসাদের বিশাল ফটক ধীরে ধীরে খুলে গেল। অঙ্কুর ঠান্ডা চোখে সামনে তাকিয়ে রইল। তারপর গর্জে উঠল, শাহাবাদের দিকে। মুহূর্তে ঘোড়ার শব্দে কেঁপে উঠল চারিপাশ। ঝড়ের বেগে এগুতে লাগলো অশ্বারোহী দল। আর তাদের পেছনে শিকল টেনে দৌড়াতে লাগলো ভয়ঙ্কর নরপিশাচগুলো। সন্ধ্যা নামার পূর্বে মুহূর্তেই শাহাবাদ প্রাসাদের বিশাল ফটকের সামনে এসে থামলো অঙ্কুরের বাহিনী। চারিপাশে অদ্ভুত নিস্তব্ধতা। মশালের আগুনে লাল হয়ে আছে পাথুরে দেয়াল। প্রাসাদের উপর প্রহরীরা অস্ত্র তাক করে দাঁড়িয়ে। দূর থেকে শোনা যাচ্ছে নরপিশাচগুলোর গর্গর শব্দ। তারা শিকল টানছে বারবার, যেন রক্তের গন্ধ পেয়ে পাগল হয়ে উঠেছে। কালো ঘোড়ার পিঠে বসে অঙ্কুর ধীরে মাথা তুলল শাহাবাদ প্রাসাদের দিকে। ঠোঁটের কোণে ভয়ঙ্কর হাসি গর্জে উঠে বলল, প্রাসাদ আক্রমণ। গোটা বহর মূল ফটক অতিক্রম করবে এমন সময় উত্তরের জঙ্গলের দিক থেকে ভেসে এলো একাধারে অনেকগুলো অশ্বক্ষুরের শব্দ। প্রথমে ক্ষীণ, তারপর ক্রমশ তীব্র। ধুপধাপ ধুপধাপ ধুপধাপ। বাহিনীর সবাই তাকালো সেদিকে। অন্ধকার জঙ্গল চিরে মুহূর্তের মধ্যে বেরিয়ে এলো একদল অশ্বারোহী নারী। মশালের আলো পড়ে ঝলসে উঠল তাদের পোশাক। প্রত্যেক নারীর গায়ে সোনালী রঙের যুদ্ধবস্ত্র, কোমরের বাঁধা ধারালো তরবারি, পিঠে তীর ভর্তি কাঁধ ছোঁয়া ধনুক, হাতে লম্বা বর্ষা, চোখে আগুনের মতো তীক্ষ্ণতা। যেন যুদ্ধক্ষেত্রে জন্ম তাদের। তাদের নিচে দাঁড়িয়ে থাকা কালো ঘোড়াগুলো যেন আগুন উগড়ে দিতে প্রস্তুত। দৃশ্যটা এত আকস্মিক ছিল যে অঙ্কুরের সৈন্যরাও কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে গেল। নারী বাহিনীটা মুহূর্তে এসে অর্ধবৃত্ত তৈরি করলো শাহাবাদ প্রাসাদের সামনে। তারপর সবচেয়ে সামনে থাকে সাদা ঘোড়াটা ধীরে এগিয়ে এলো। চারিপাশে মশালের আলো এসে পড়ল অশ্বারোহীর উপর। কালো আবৃত যুদ্ধ পোশাক, বুক থেকে কাঁধ পর্যন্ত চামড়ার বর্ম।
পিঠে বাঁধা কালো ধনুক আর তীর ভর্তি ছুরি, ডান হাতে ধরা লম্বা বর্ষা, মাথার আবরণের নিচ থেকে বেরিয়ে থাকা কালো চুল বাতাসে উঠছে, চোখ জোড়া বাজ পাখির মতোই তীক্ষ্ণ। গোটা নারী যোদ্ধাদের সর্দারনি মেহেরুন্নেসা নূর, প্রাসাদে গুটিয়ে থাকা কোমলমতি বেগম আর সাক্ষাৎ যুদ্ধদেবী। ঘোড়াটা সামনে পা তুলে বিকট শব্দ করতে তার কালো আবরণী বাতাসে উড়ে উঠল। পেছনে দাঁড়িয়ে থাকা নারী যোদ্ধারাও একসাথে বর্ষা তুলে ধরল আকাশের দিকে। পুরো প্রাসাদ প্রাঙ্গণ কেঁপে উঠল তাদের গর্জনে। অঙ্কুরের চোখ সরু হয়ে এলো। কয়েক মুহূর্ত সে শুধু তাকিয়ে রইল মেহেরুন্নেসার দিকে, তারপর ঠোঁট বাঁকিয়ে হেসে উঠল। আরে বা, আমার হবু বেগমও আমার সাথে। মার হাবা বল, সকলে মার হাবা। বলেই হো হো করে হেসে উঠল। মেহেরুন্নেসার সাথে সাথে বর্ষার অগ্রভাগ তাক করলো তার দিকে। তাকে বাঁচাতে সামনে এসে দাঁড়ালো এক সৈনিক। বর্ষাটা এফোর ওফোর হয়ে গেল তার দেহের মধ্য দিয়ে। বাকি সৈনিক গর্জে উঠে আক্রমণ করতে এগিয়ে এলো। তাদের মুহূর্তের মধ্যে যুদ্ধক্ষেত্রে পরিণত হলো শাহাবাদ প্রাসাদের সামনের প্রান্তর। মহলের সব দাসদাসীদের মধ্যে তখন হয়েছে। গোটা প্রাসাদ ভীত দানবগুলোকে দেখে। যাদের ভয়ে রাতে সৈন্যদের অবধি গুটিয়ে থাকে তারা আজ প্রাসাদে হাজির। কি ভয়ঙ্কর তাদের দেখতে! মাহাদি তালোয়ার উঁচু করে গর্জে উঠল। সৈন্যদল প্রস্তুত। তার সঙ্গে সঙ্গে প্রাসাদের ফটক খুলে বেরিয়ে এলো সৈন্যদল। ঢাল আর তরবারির শব্দে কেঁপে উঠল চারিদিক। কালো ঘোড়ায় চেপে মাহাদি সবার আগে ঝাঁপিয়ে পড়ল অঙ্কুরের বাহিনীর উপর। তার তালোয়ারের আঘাত এত দ্রুত যে সামনে আসার প্রথম সৈন্যটার গলা মুহূর্তে আলাদা হয়ে গেল দেহ থেকে। পেছন থেকে শাহাবাদের সৈন্যরাও ঝড়ের বেগে আক্রমণ করল। অন্যদিকে নারী যোদ্ধাদের দল তীর ছুটতে শুরু করেছে একের পর এক। সোনালী পোশাক পরিহিত কালো ঘোড়ার পিঠে বসে তারা এমন নিখুঁতভাবে আক্রমণ করছে যেন বহু বছরের প্রশিক্ষিত সেনা। মেহেরুন্নেসা নিজের বর্ষা ছুঁড়ে মারতে সেটা গিয়ে বিদ্ধ হলো এক সৈন্যের বুক ভেদ করে। তারপর মুহূর্তে পিঠ থেকে ধনুক নামিয়ে টানা 3টা তীর ছুড়ল সে। 3জন সৈন্য ঘোড়া থেকে ছিটকে পড়ল। এদিকে নরপিশাচগুলো শিকল ছিঁড়ে ভয়ঙ্কর গর্জন তুলে সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কারো কাঁধ ছিঁড়ে ফেলছে, কারো গলা কামড়ে ধরছে। চারিপাশে চিৎকার আর রক্তের গন্ধ। মানুষের সাথে তারা অনায়াসে পারলেও দানবগুলোর সাথে পেরিয়ে উঠছে না। ঠিক তখনই প্রাসাদের চূড়া থেকে শো শো শব্দে নেমে এলো একটা তীর। অঙ্কুরের পাশের সৈন্যটার কপাল ভেদ করে ঢুকে গেল সেটা। অঙ্কুর চমকে মাথা তুলল। উপরের প্রাসাদের উঁচু চূড়ায় দাঁড়িয়ে আছে সুনেহারা, চুল বাতাসে উঠছে। বেগুনি পোশাকের উপর চামড়ার বেল্ট বাঁধা, হাতে ধনুক। এই এক মেয়ে অঙ্কুরের ভয়ের কারণ। অঙ্কুরও তীর ছুড়ল সেদিকে, কিন্তু লাগলো না। সুনেহারা আরেকটা তীর লাগালো ধনুকে, টানলো, এরপর ছাড়লো। আরেকজন সৈন্য নিচে লুটিয়ে পড়লো। সুনেহারা ঠোঁট কামড়ে আবারও তীর তুলল। তার নিশানা এত নিখুঁত যে একটার পর একটা সৈন্য মাটিতে পড়ে যাচ্ছে। নিচে দাঁড়িয়ে আবিদ হাঁ করে তাকিয়ে রইল। ইয়া আল্লাহ! বাইজিদ বেরিয়ে এসেছে নিজের তালোয়ার নিয়ে। একের পর এক সৈন্যকে ফেলে দিচ্ছে তার তীব্র আঘাতে। অনেকটা হটিয়ে ফেললো সে অঙ্কুর বাহিনীকে। মাহাদিও সুযোগ বুঝে আরো ভয়ঙ্কর আক্রমণ শুরু করলো। তার নেতৃত্বে শাহাবাদের সৈন্যরা অঙ্কুরের বাহিনীকে ছত্রভঙ্গ করে দিল। অঙ্কুরের প্রধান শক্তি তো দানবগুলো, কিন্তু হঠাৎ কি হলো? দানবগুলো একাই ঠাস ঠাস করে পড়ে যাচ্ছে, যেন শক্তি দমে আসছে তাদের। একে একে সব পড়ে গেল, কয়েকটা ছাড়া। যেগুলো দাঁড়িয়ে আছে তারাও ঢুলছে, যে কোনো সময় পড়ে যাবে। অঙ্কুর বুঝলো আজ আর জেতা সম্ভব নয়। তার বহু সৈন্য মরে গেছে নারী যোদ্ধাদের আক্রমণে। আর শাহাবাদের প্রতিরোধে পুরো পরিকল্পনা ভেঙে পড়েছে। দাঁত চেপে চারিপাশে তাকালো সে, তারপর গর্জে উঠল। পিছু হটো। অবশিষ্ট সৈন্যরা দ্রুত ঘোড়া ঘুরিয়ে পালাতে শুরু করলো। অঙ্কুরও কালো ঘোড়াটা ঘুরিয়ে নিল। তবে সব নরপিশাচকে নিতে পারলো না। মাত্র কয়েকটাকে শিকলে বেঁধে টেনে নিয়ে যেতে পারলো তারা। বাকিগুলো যুদ্ধক্ষেত্রে উন্মত্ত হয়ে ঘুরতে লাগলো। অঙ্কুর শেষবার ঘুরে তাকালো। দূরে সাদা ঘোড়ায় পিঠে বসা মেহেরুন্নেসা তাকিয়েছে তার দিকে, গর্জে বলল, আমাকে হারিয়ে দিয়ে ভালো করলে নানুর, এর চরম মূল্য দিতে হবে তোমায়। পর্দায় আবৃত মুখটায় ফিচেল হাসলো মেহেরুন্নেসা। তার একমাত্র দুর্বলতা তার আব্বু। গতকালই আব্বুকে সৈন্য পাঠিয়ে প্রশিক্ষণ দুর্গে আনিয়েছে। বাকেশা দৌড়ে বেরোলো। কে মা তুমি? কোন বীরের সন্তান তুমি? নারীদের এমন বীরত্ব আমি এ জীবনে দেখিনি। বায়েজিদ তালোয়ার নামিয়ে ক্লান্ত শরীরে চোখ শুরু করে তাকায় মেহেরুন্নেসার দিকে। যুদ্ধবস্ত্রে কাউকে সুন্দর লাগে বললে হয়তো মানুষ আসবে, কিন্তু তাও লাগছে বায়েজিদের কাছে। সহসা ঠোঁটে মৃদু হাসি টেনে বলল, ও আপনার পুত্রবধূ আব্বা, আমার স্ত্রী মেহেরুন্নেসা নূর, নূরে শাহাবাদ। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।